নমস্কার, এস আইডিয়া পডকাস্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। রবীন্দ্রনাথের একটা গানের লাইন মনে পড়ছে, গোপনও কথাটি রবে না গোপনে। অর্থাৎ কোনো কথাই গোপন থাকবে না, এরকম কথা হয়েছে আমাদের। আজকে আমাদের সাথে যিনি অতিথি হিসেবে আছেন তিনি আর কেউ নন, আপনারা সবাই জানেন, দেখলেই চিনতে পারবেন। তিনি হচ্ছেন সত্যম মজুমদার। নমস্কার দাদা। নমস্কার। আমি সরাসরি আমাদের গোপন কথাটা রিভিল করার জন্য আমরা একেবারে সরাসরি যে প্রশ্নগুলো করতে ইচ্ছে করছে আপনাকে সেটা শুরুতেই করে ফেলি। তো আমরা খুব রিসেন্ট একটা আপনার সাক্ষাৎকার দেখেছি, অনেকেই দেখেছেন। সত্যম মজুমদার বর্তমানে তার কাজ নেই, তিনি কাজ পাচ্ছেন না। আপনার মুখে আজকে শুনবো কথাটা কতটা সত্যি এবং কতটা অভিঘাত পড়েছে আপনার উপর এই কাজ না পাওয়ার। না, এটা তো বলার অপেক্ষা রাখে না। যখন আমি টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে পা রাখি তখন মূলত আমি থিয়েটার শিল্পী ছিলাম, খুব কম আসতাম। কারণ আমি যেহেতু মূলত নর্থের ছেলে, তাই সাউথ ক্যালকাটা বা টালিগঞ্জ ওরিয়েন্টেড এই চত্বর আমার কাছে বিভীষিকা ছিল। আমি ঠিক সাহস পেতাম না এখানে আসতে, আমি চিনে যেতে পারবো কি পারবো না। বলতে পারেন যে কুয়োর ব্যাঙ ছিলাম, তো সমুদ্রে আসার সাহস দেখাতে পারিনি। এবং তার সাথে সাথে আমার এটা মনে হয়েছে, আমার যে শিক্ষাগুরু শ্রদ্ধেয় পানু পাল, তার জ্যেষ্ঠ সন্তান প্রদীপ পালের তত্ত্বাবধানে আমি থিয়েটারটা শুরু করেছিলাম। তো পানু পাল তখন বয়সজনিত কারণে ঠিকঠাক চলাফেরা করতে পারতেন না, কিন্তু অনেক সাজেশন দিয়েছেন। তিনি বিখ্যাত লোক, পথনাটকের জনক। তার কাছ থেকে আমরা সেইভাবে মৌখিক সাজেশন ছাড়া শারীরিকভাবে কিছু পাইনি, কারণ বয়সজনিত কারণে তিনি অসুস্থ ছিলেন। তার ছেলের দল শিল্পাঙ্গন নাট্য সংস্থা, সেখানেই আমার শুরুয়াত। তো সেই থিয়েটার করতে গিয়ে তখন ওই পানুপাল উনি বলেছিলেন একবার যে আগে ঘর সামলাও তারপর বার সামলাবে। প্রথম দিকে সেই ক্লাস 6-এ পড়ি, তখন সেই বার্তার সঠিক মানে উদ্ধার করতে পারিনি। পরবর্তীকালে আমার মনে হয়েছে যে উনি এটাই বলতে চেয়েছেন যে তুমি যে জায়গাটায় কাজ করতে যাবে সেই তার জন্য আগে তৈরি হও, প্রস্তুত হও, তারপর তুমি বাইরে যাবে, আগে ঘরে থেকে শেখো। সেই শিক্ষাটাই লাভ করেছিলাম। দীর্ঘ 10 বছর ধরে টানা থিয়েটার করেছি। তখন এদিকে তখন দূরদর্শনই একমাত্র চ্যানেল ছিল। ওই জননী, তারপর জন্মভূমি, কুয়াশা, যখন এই ধরনের সিরিয়ালগুলো হতো দেখতাম, ভালো লাগতো। অভিনয় করতো যে আমিও একদিন যাব, এই প্রত্যাশা, এই আশা ছিল। তারপরে ওখান থেকে একটা সময়ের পর আমার বেলঘরিয়ারই এক দাদা, তারই তত্ত্বাবধানে প্রথম আমি টালিগঞ্জের ইন্ডাস্ট্রিতে পা দিই। তখন ইটিভি চলে এসেছিল, অলৌকিক, রহস্য গল্প এই ধরনের কাজ হতো। সেই অলৌকিকে আমার একটি চরিত্র আমাকে সিলেক্ট করেছিল। ডিরেক্টর ছিলেন স্বাগত দাশগুপ্ত, উনি আজকে নেই, মারা গেছেন। তো ওনার প্রথম গল্পটা করার পর কেন জানি না, হয়তো আমার অভিনয় ওনার ভালো লেগেছে, পরবর্তী গল্পটাও উনি আমাকে নিয়েছিলেন। তারপরে আবার থিয়েটার করাই সেইভাবে, এইভাবে এখানে থ্রাস্টলি এখানে যে আসবো অভিনয় করব সেটা ছিল না। তখন ইটিভি ছিল, আলফা বাংলা এসেছিল। তো এই করতে করতে তখন ওই দূরদর্শনে ইটিভিতে তখন ক্রাইম ডায়েরি শুরু হলো। ওটা কবে 96 এরকম নাগাদ হবে। ওই সময় আমি একটা চরিত্র ওখানে করি। যেহেতু আমার পাড়ারই একজন রাইটার, উনি গল্প লিখতেন, উনি বলল এই চরিত্রটা তোমার সঙ্গে খুব যাবে, তুমি করো। ওই আমার আশা। তারপর থেকে মূলত ক্রাইম ডায়েরিতে প্রচুর গল্প করেছি। তো সেখান থেকেই ভালো লাগাটা, ভালোবাসা মানুষের, যারা দেখেছে তখন নিজের ক্লিপিংসটাই সবাইকে দিতাম, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে দিতাম, যাতে দেখে, কারণ কিউরিসিটিটা তখন বেশি। তো তখন ওই দেখাতে মনে হলো যে না, আমিও পারি।
সেইভাবেই ওই থেকে শুরুয়াত করা। তখন কিন্তু টুকটাক কাজ পেতাম। ক্রাইম ডায়েরি তো মোটামুটি ভালোই কাজ থাকতো। তারপরে দূরদর্শনে খেলাঘরটা করলাম, সেখানেও একটা বড় চরিত্র। তখন ওটা ছিল মানে আমাদের সোহম, তখন বিট্টুর একটা প্রথম সিরিয়াল, ওর পদার্পণ খেলাঘর হতো। ওটা ট্রন ভিডিওর তরফ থেকে হতো, ওটাই করেছিলাম। তারপরে ট্রন ভিডিও সোনার সংসার করেছিল, ওই কাজটার তরুণে আবার সোনার সংসারে একটা চরিত্র করেছিলাম। এইভাবেই মূল স্রোতে আস্তে আস্তে নিজেকে ঢুকেছিলাম। তখন চাহিদা ছিল না, বাবা বেঁচে ছিলেন, চাকরি না করলেও তখন শেষের দিকে ওই সময়টা রিটায়ার করেছিলেন। কিন্তু আমাদের সংসারটা কোনোভাবে চলে যেত। আমরা 5 ভাই বোন, আমি সবচেয়ে ছোট। কিন্তু ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও সেরকম নয় যে বিরাট কিছু করবে, যে মানে কোনোদিন সেইভাবে প্রাইভেট টিউটারের কাছেও পড়তে পারিনি। নিজের যোগ্যতায়, বন্ধু বান্ধবের সহযোগিতায় কিছু প্রাইভেট টিউটার পাড়ার আছে, তাদের কাছে পড়ার মতো পয়সা থাকতো না, তবু বলতো বিনা পয়সায় আসবি, আমি তোকে দেখিয়ে দেবো। এই সহযোগিতায় মোটামুটি আমি ডিগ্রি কোর্সের পরীক্ষা দিয়েছিলাম, কিন্তু ডিগ্রি কোর্সটাও পুরো কমপ্লিট করতে পারিনি। উচ্চ মাধ্যমিকের পর ডিগ্রিতে গিয়েছিলাম বিকমে, কিন্তু কমপ্লিট করতে পারিনি। তারপরে আর্থিক অনটন, থিয়েটার তো চলছেই, বাবা তখন পেনশনের টাকা, সেই সংসারে কিছু টাকা কন্ট্রিবিউট করার একটা তাগিদ অনুভব করলাম। তো সেই কারণে আমি খুব সাধারণভাবেই পড়াশোনায় পাশ করেছি, যে কারণে কোনো হাইফাই ব্যাংকের বা রেলের পরীক্ষা দেওয়ার মতো যে ক্যাপাবিলিটি দরকার সেটা আমার ছিল না, সাদামাটা ছেলে ছিলাম। তো সেই কারণে ওই কিছু কাজ করলাম, যে ডিস্ট্রিবিউটার আন্ডারে কাজ করে। তারপরে কিছু ট্রেডিং ব্যবসাও করেছিলাম, তাতেও বাকি দিতে হয়, আমার সেই ক্যাপিটাল নেই। টাকা তুলতে গিয়ে তারপর টাকা তুলতে পারলাম না, কিছু মার্কেটে পয়সা আমার চোট গেল। তারপর ওই ডিস্ট্রিবিউটার আন্ডারে কাজ করলাম, সামান্য তখন টাকা, যদিও তখন টাকার মূল্য ছিল, তথাপি ওই টাকাটা রোজগার করতাম আর থিয়েটার করতাম। সকালবেলা বেরিয়ে যেতাম, তাদের মালপত্র নিতাম, মালপত্র নিয়ে অর্ডার তুলতাম, সাপ্লাই দিতাম, আবার এসে তাদের মাল বুঝিয়ে দিতাম, বুঝিয়ে দিয়ে যেদিন যেদিন শো থাকতো আমাদের, যে থিয়েটার দলটাই করতাম, হয়তো দেখা গেল মেদিনীপুরে শো, সকালবেলায় স্নান করে বেরোতাম, সাইকেল করেই আমি সাপ্লাই করতাম এবং অর্ডার তুলতাম। তো সেইখানে ওই দেখা যেত যে শো আছে, ওই তখন হয়তো স্নান করে বেরোতাম সকালবেলা, ওই কাজ মিটিয়ে তাদের কোম্পানিতে হিসাব মিটিয়ে যে দোকানে, চায়ের দোকানে আড্ডা টাড্ডা দিতাম মাঝে মধ্যে, সেই দোকানে সাইকেলটাকে লক করে দিয়ে ওই অবস্থায় ওই টিমটা ওখানে মিট করতো, ওই অবস্থায় শো করতে যেতাম। তখন হয়তো দেখা গেল যে মানে সবাই, বাকি সবাই তো সেইভাবে নয়, ওরা খাওয়া দাওয়া করেই এসেছে, আমার কিন্তু দুপুরে খাওয়াটা হয়নি। তো ওরা একটা হয়তো মেদিনীপুরে শো, এবার হাওড়া থেকে ট্রেন ধরে মেদিনীপুরে নামা, সেখান থেকে হয়তো ভ্যানে করে সেই স্পটে যেতে হবে। তো ইন বিটুইন হয়তো কোনো একটা জায়গায় চা ওরা খাচ্ছে, তখন হয়তো আমি বললাম যে আমার জন্য একটা পাউরুটি নিস, কারণ আমার দুপুরে খাওয়াটা হয়নি। তো বলছে তুমি বলবে, তাই বলবো কি, কারণ ওরা আমার থেকে এত ছোট, মানে যে কন্ট্রিবিউটটা করতে হবে, কারণ ওই চা পাউরুটিটা করতে গেল যে হয়তো 50-60 টাকা তখন খরচা হতো, যতগুলো টিম অনুযায়ী সবার, সেটা তো সবার থেকে তুলেই করতে হতো। গ্রুপ থিয়েটারে তো পয়সা পাওয়া যায় না, পয়সা দিয়েই করতে হয়। তো এইভাবেই চলতে চলতে তারপরে টালিগঞ্জে টুকটাক একটু কাজ পেতাম, একে তাকে ধরে 2-1 প্রোগ্রামারের সঙ্গে পরিচয় হলো, কিছু হাউসের সাথেও পরিচয় হলো, ওই টুকটাক করে বলে কয়ে মোটামুটি চলে যাচ্ছিল, যেটুকু যাতে তখন আমি সংসার ধর্মও করিনি, সেই জন্যই চলে যাচ্ছিল। পরবর্তীকালে যখন সংসার ধর্ম করলাম, তখন মোটামুটি আমার ভালোই কাজ ছিল। কিন্তু এবার সংসার ধর্ম করার পর একটু মানে বয়সজনিত কারণে ডেইলি প্যাসেঞ্জার করাটা আমার পক্ষে একটু চাপ হয়ে যাচ্ছিল। এবং এখনকার শুটিংগুলো যেগুলো 9টা-8টার সাথে প্যাক আপ হয়, তারপরে যেহেতু টালিগঞ্জ ওরিয়েন্টেড সব শুটিং হয় না, একটু আশেপাশে দূরান্ত হয়, নারায়ণী, চিত্রায়ণী, এসব অনেক দূর ডিস্টেন্স। ওখান থেকে প্যাক আপ হওয়ার পর মেট্রো ধরে বাড়ির নর্থের বেলঘরিয়া বা বালিতে পৌঁছানো আমার পক্ষে চাপ ছিল।
পেতাম না, এবং যে রেমুনারেশন পাই তাতে রেগুলার ওই ওলা উবের করে যাব সেই সাপোর্ট আমাকে করতো না। তো বাধ্য হয়ে বাড়ির সাথে আলোচনা করে, ফ্যামিলির সাথে আলোচনা করে নিজের ফ্ল্যাটটা ওখানে বিক্রি করে একটু কম দামেই দিতে হলো, যে দামে কিনেছি সে দামে তো আর বিক্রি করা হয় না, তার চেয়ে অনেক কম দামে করে এইখানে একটা টালিগঞ্জে বাড়ি পেয়েছি, সেই বাড়িটা কিনেছি। সেই বাড়িটা কিনতে গেলে এবার যে টাকা দিয়ে কিনেছি সেখানে যেতে গেলে ওখান থেকে যা টাকা পেয়েছি তার থেকে অনেকটা ডিফারেন্স। এই ডিফারেন্সটা মেনটেন করতে গিয়েই আমাকে লোনের কাছে লোন নিতে হয়। তো লোন নিতে গিয়ে এইবার যখন চলছিল, এই যে এতদিন ধরে টানা স্নেহাশিস চক্রবর্তী আমাকে যে চরিত্র দিয়েছেন জগদ্ধাত্রীতে, তাতে আমি বিরাট মাইলেজ পেয়েছি। উনি আমার উপর ভরসা করে এত বড় চরিত্র করে দিয়েছেন, এবং তাতে যে কটা ডেটস পেতাম, তার বিনিময়ে যে অর্থ পেতাম, তাতে আমি খুব সরল সাবলীল ভাবেই আমার চলে যেত। কিন্তু বর্তমানে যখন ওই 2024-এর ডিসেম্বরে 31 ডিসেম্বর লাস্ট আমি কাজ করেছি, তারপরে গল্পটা 20 বছর এগিয়ে গেছে, সেহেতু আমি যেহেতু অফিসিয়াল ডিপার্টমেন্ট, আমার রিটায়ারমেন্ট প্রয়োজন, সেই কারণে পরবর্তীকালে আমাকে আর চরিত্রটায় নিয়ে আসতে পারেনি। তবু মাঝে মধ্যে নিয়ে এসেছেন, কিন্তু হয় না, এটা মানে ঠিক নয়, মানে গল্প কারণে উনি নিয়ে এসেছেন, ওনার কলমের জোরে উনি নিয়ে এসেছেন, কিন্তু জোর করে আনা। তো যাই হোক, যতটুকু এনেছেন ওই 3 দিন 4 দিন 5 দিন 2 মাস 3 মাস অন্তর অন্তর এনেছে, 1 দিন 2 দিন করে, তারপরে আর টানতে পারেনি। এইবার দীর্ঘদিন যখন বসা, তখন আমার যে একটা নির্দিষ্ট আয় ছিল, সেই আয়টা যখন ব্যাঘাত ঘটলো, তখন আমি চাপে পড়ে গেলাম। আমার ছেলে সবেমাত্র 1 বছর হয়েছে, একটা সার্ভিসে গেছে, ও যে টাকা পায় তাতে দিয়ে সংসার, গ্যাস, লাইটের বিল, এটা না হলেও চালিয়ে দিলাম, কিন্তু আমার লোনের ইএমআই সেটা তো আমাকে দিতেই হবে, খাই না খাই সেটা দিতে হবে, সেই টাকাটা কোথা থেকে পাবো? এই নিয়ে একটা দুশ্চিন্তার গ্রস্ত আজও আছি। তবু ওই মাঝে মধ্যে অনেক ক্যামিও ক্যারেক্টার পেয়ে যাই, ওই 2 দিন 4 দিন 5 দিন যা হয়, তাতে যেটুকু টাকা পাই সেটার, এবং সিরিয়ালে তো আর নির্দিষ্ট সময় পাওয়া যায় না যে যাই হোক তোমাকে 1 তারিখের আগে টাকাটা পাবে। এক একটা হাউসের এক এক রকম, কোনো কোনো হাউসের সঠিক সময় পয়সা দেয়, কোনো কোনো পরের মাসের অনেকটা সময় চলে যায় তারপর পয়সাটা পাই, কিন্তু ইএমআই একটা নির্দিষ্ট ডেট থাকে, ওই ডেটটা দিতেই হবে। সেইখানে করতে গিয়ে, মানে আমি বাড়িটা করতে গিয়েই তো বউয়ের সোনা দানা সবই বন্ধকে রয়েছে, নতুন করে যে ওটা দিয়ে কিছু টাকা এনে যে ইএমআইটা দেবো সেটাও পারছি না। সেই কারণেই একটা অসহায় অবস্থা হচ্ছে, মানে কি দিয়ে কি দেব, মানে নিজের লাইফস্টাইল, একটা মানুষের লাইফস্টাইল ক্রমশ বৃদ্ধি পায় তার অর্থের সাথে সাথে, সেই জায়গাটা থেকে নিচে নামাটা খুব টাফ। তবু আমি যেহেতু খুব সাধারণ পরিবারের, এবং আমার স্ত্রীও অ্যাডজাস্টেবল, আমার সন্তানও অ্যাডজাস্টেবল, আমি সেই জায়গাটায় নেমে এসেছি। কারণ আমি যে টাকা দামে চাল খেতাম, ধরুন 52 টাকা দামে চাল খেতাম, এখন আমি 37 টাকা দামে মোটা চাল খাই, যেটা হয়তো অনেক বাড়িতে ডগিরা খায়, সেই চাল খাই, আমার তাতে কোনো আসে যায় না। কিন্তু আমার সম্মানটা ওটা ভীষণ ম্যাটার করে। মানে আমি অনেক সিরিয়ালেও গেলে হয়তো আমার রেমুনারেশনটা বাকি 5 জনের থেকে, আমার থেকে নতুন সেবা তো আমার থেকে বেশি পায়, 5 জন থেকে কম হতে পারে, কিন্তু তাদের রেসপেক্টটা আমি প্রত্যাশা করি অ্যাজ এ আর্টিস্ট হিসাবে, সেটুকু আমি পাই, আমি অস্বীকার করব না, সেটুকু আমাকে দেয়, কিন্তু ওই অর্থটা হচ্ছে মূল্য। দাদা, আমি এই জায়গাটা একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে সত্য মজুমদারের আর্টিস্ট হিসাবে রেসপেক্ট আছে, দীর্ঘদিন কাজ করছেন, প্রমাণ করেছেন অনেক কাজে নিজেকে, তারপরেও এই যে কাজ কমে যাওয়া, আপনার তো অনেক হাউসেই কাজ করেছেন, ছবিতে কাজ করেছেন, তা এই যে কাজ কমে যাওয়াটার কারণ হিসেবে আপনার কি মনে হয়, মানে কি কারণ? যেটা আমার ব্যক্তিগত কারণ মনে হয়, আমি জানি না, মানে সুপ্তভাবে যে কথা সবার মনের মধ্যে বিচরণ করছে, সে কথাটা ওপেন স্পেসে বলা মতো সিদ্ধারা সবার নেই, আমারও হয়তো নেই। কেমন কারণ আমাকে কাজ করুক, কারণ অনেকেই বলছে যে কোনো পলিটিক্যাল ইনফ্লুয়েন্স আছে কিনা, এই কথাটা বলছে, কিন্তু সেই কথাটা বলতে গেলে মানে আমি সম্যক জানি না। সত্যি কথা বলতে আমি কোনোদিন এই পলিটিক্সের একদম ধারে কাছে নেই। হ্যাঁ, মানুষ জীবনে বাঁচতে গেলে আজকের দিনে কারুর না কারুর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে
তো তার সাপোর্ট করে, একটা পক্ষ নিতেই হয়। মানে একেবারে কোনো পক্ষই হব না, এ পক্ষ না ও পক্ষ না, এরকম মানুষ বোধহয় হয় না। সেই হিসাবে কোনো মেন্টাল সাপোর্ট আমার কোনো দলের প্রতি থাকতেই পারে, সেটা কিন্তু আবার কোনো সময় মানে আমি সেটাকে হাইলাইট করিনি, কারণ আমি একজন শিল্পী। আমি এই দলের কাছেও, আমার এই দলেরও কিছু দর্শক আছে, ওই দলেরও কিছু দর্শক আছে, সেই দলেরও কিছু দর্শক আছে। আমি সমস্ত দর্শকের ভালোবাসাতে অভিনয়টা করে যেতে চাই, এবং আমার ট্যালেন্ট আমি তাদের কাছে পৌঁছে দিতে চাই। সেই কারণেই আমি ব্যক্তিগতভাবে কোনো মানে রাজনৈতিক মানে ডাইরেক্টলি কোনো পলিটিক্সের আমি নেই, আমি থাকতে চাইও না, আমি সবার। তো সেই কারণেই এই কথাগুলো, ওই জন্য আমি পলিটিক্যাল ব্যাপারগুলো ঠিক আলোচনা করতে চাইছি না, কারণ ব্যাপারটা হচ্ছে আমি জানি না সম্যক। অনেকে বলছে, আমার বন্ধু বান্ধবরা বলছে, বা অনেক শিল্পীরাও বলছে, কিন্তু সেটা সব অফলাইনে বলে, অনলাইনে কেউ বলে না। যাই হোক, হতে পারে। কিন্তু আমার যেটা মনে হয়, যেটা হচ্ছে এই লকডাউনের পর থেকেই এই ডামাডোলটা শুরু হয়েছে। সেটা হচ্ছে ওই তখন সমস্ত কাজ বন্ধ, দীর্ঘদিন পর যখন একটু একটু করে এই টালিগঞ্জের ইন্ডাস্ট্রিগুলো খুলতে শুরু করলো, বাজেট কমিয়ে, মানে যে যে রেমুনারেশন পায় তার থেকে কমিয়ে কাজগুলো শুরু হলো, তখনও অন্যান্য সেক্টরের কাজগুলো, সাংস্কৃতিক ডিপার্টমেন্টের মানে কোনো ফাংশন, থিয়েটার, এগুলো সব বন্ধ। তখন ওই থিয়েটারের ছেলে মেয়েগুলো অনেক প্রচুর সংখ্যক আমি দেখেছি, মাঝখানে অনেক ওটিটি প্ল্যাটফর্মে দেখেছি, অনেক ছবি দেখেছি, তাতে ওই একটা সংখ্যক মানুষ, ছেলে মেয়ে, অভিনেতা অভিনেত্রী এই ইন্ডাস্ট্রির উপর ঝাঁপায়। কারণ থিয়েটার করে তো কোনো পয়সা পায় না, এখানে এসে তখন ওরা দেখছে যে অভিনয়টা করতে পারছে, চর্চার জন্যই হয়তো করতে এসেছিল, অভিনয়টা করতে পারছে, তার সঙ্গে একটা কিছু রেমুনারেশন পাচ্ছে, যেটা তাদের কাছে আনএক্সপেক্টেড। মানে সে হয়তো ওখানে গেলে হয়তো তাকে গাড়ি ভাড়া এইসব দিয়ে হয়তো দেখা গেল মাসে প্রায় 1000 টাকার মতো খরচা হতো, সে দেখছে এখানে এসে একদিনে 500 থেকে 1200 টাকা, অ্যাকর্ডিং টু ক্যারেক্টার অনুযায়ী, অ্যাকর্ডিং টু তার স্ট্রেংথ অনুযায়ী, সাথে 500 থেকে 1200 টাকার মানে পাচ্ছে পার ডে। তার কাছে এটা বিরাট পাওয়া। তো সেইখানে সেই সময়টা থেকে শুরু হয়েছে এই আমাদের মতো মিডিওকার আর্টিস্ট, বা আমার থেকেও হাইলাইটেড আর্টিস্ট যারা আজকে সকলেরই এক কথা, কেউ আসছে মিডিয়ার সামনে বলতে, কেউ আসছে না, কিন্তু সবারই অবস্থাটা এক। তো সেইখানে ওই আর্টিস্টগুলোকে যখন নিচ্ছে, তখন দেখছি হয়তো আমি যে লেভেলের অভিনয়টা দেব, অর্থাৎ আমি যদি 20 দিই, ওই আর্টিস্টটাকে যাকে নিয়েছে আমার সাবস্টিটিউট হিসাবে, সে অন্তত 15-16 দেবেই, একেবারে 10-এর নিচে দেবে না। এবার হাউসগুলো দেখছে যে আমার তো মানে হয়তো খুব সুপার অভিনয় হচ্ছে না, কিন্তু কিছু একটা অভিনয় তো হয়ে যাচ্ছে, যেটা মানুষ অন্তত অ্যাকসেপ্ট করবে, সেই ধরনের অভিনয় তো হয়ে যাচ্ছে। তাহলে আমি সেটা তাকে আমি ওই 1200 টাকার মধ্যে বেঁধে ফেলতে পারছি। তাহলে আমি হিউজ অ্যামাউন্ট দিয়ে সত্যম বাবুকে কেন নেব, বা আমার মতো এই ধরনের আর্টিস্টকে কেন নেব? সেই জায়গা থেকে আমরা ক্রমশ পিছিয়ে আসতে শুরু করি, এটা আমার ধারণা, কারণ তাদের কাছ থেকে সেটা পেয়ে যাচ্ছে। কিন্তু সেটা করতে গিয়েও দেখা যাচ্ছে আজকে রিলসে কার ভিউয়ার্স বেশি, তারপরে কে ওই ছোট ছোট শর্ট ফিল্মে কাজ করে, বা এই ধরনের বিভিন্ন রকম এই ধরনের কাজ করে, কার দোকান, পরোটার দোকান, কার বিরিয়ানি দেয়, সে হয়তো কে হয়তো অন্যান্য ডিপার্টমেন্টে খুব হাই প্রোফাইল সার্ভিস করেন, ওনারা এই ফেসিলিটিগুলো নেওয়ার জন্য অভিনয়টা ঠিকঠাক পাচ্ছেন না, ওনারা জানেন, যার কারণে অনেক সিরিয়াল 3 মাসেও বন্ধ হয়ে যায়। তো ওনাদের দিয়ে কাজ করাচ্ছেন। এই যে ভাবনা ধারণাটা এসেছে, তাতে কিন্তু অভিনয়ের মান অনেক কমে গেছে, যে কারণে অনেক মানে দর্শক যারা টিআরপি তোলেন একটা সিরিয়ালের বা যে কোনো, তারা কিন্তু বলছেন যে আপনি নেই, দেখি না,
এটা আমাকে বলছে, হয়তো অন্যান্য আর্টিস্টদেরও বলে, আর ভালো লাগছে না, একঘেয়েমি হয়ে যাচ্ছে। এমনি তো এগুলো কাল্পনিক সব গল্প, মানে যেহেতু চ্যানেল বলছে চালান চালান, ওরও অ্যাড আসছে, তারও প্রচুর অ্যাড আসছে, তাতে চ্যানেলেরও প্রফিট হচ্ছে, হাউসেরও প্রফিট হচ্ছে। গল্প পাবলিক খাক কি না খাক, দেখা যাচ্ছে যে প্রথম 8, 9 এরকম সব টিআরপি রেটিং হতো, সেটা আজকে হয়তো 4-5 এসে গেছে, তাও বন্ধ করছে না। মানে আমার এটা সাজেশন, যদি এরকম গল্প একটা সময় শুনেছিলাম, হয়নি, যে একটা গল্প ম্যাক্সিমাম 1 বছর কি 1.5 বছর কংক্রিট গল্পটা মানুষ দেখতে পাবে। কিন্তু এই যে পরের দিকে ইলাস্টিকের মতো বা চুইনগামের মতো টেনে বড় করা, তাতে কিন্তু একেবারে পাবলিক বোকা তা নয়, পাবলিক বোঝে, সে গ্রামেরই হোক বা শহরেরই হোক, এরকম নয় যে কিছু বোঝে না। কিন্তু সেই লিবারেট করতে গিয়ে আজকে ঝাড়কাচ্ছে, কিন্তু চ্যানেল যেহেতু বারণ করছে না, সেহেতু তাদেরও চালিয়ে যেতে হচ্ছে। এই জায়গা থেকে অভিনয়ের মান অনেক কমে যাচ্ছে, আর সেই সব কারণেই ওই কে রিলসের হিরো, কে অমুকের মানে ভিউয়ার্স বেশি, তাদেরকে দিয়ে কাজ করাতে গিয়ে মান কমে যাচ্ছে, আমাদের মতো লোকেদের কাজ কমে যাচ্ছে। কিন্তু দাদা, এই যে অভিনেতা আপনারা যে দীর্ঘদিন অভিনয় করছেন, এবং টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে আর্টিস্ট ফোরাম নামে একটা সংগঠন আছে, নিশ্চয়ই আপনিও তার মেম্বার। তো আর্টিস্ট ফোরামের তো কিছু অ্যাক্টিভিটি আছে, মানে অভিনেতাদের সাহায্যে কাজে আসে, এরকম একটা কিছু অ্যাক্টিভিটি আছে। তো সেই জায়গা থেকে তারা কি পারেন না, এই যে যারা অভিনয়ের জন্য স্ট্রাগল করছেন বা যারা নিজেকে প্রমাণ করেছেন বিভিন্ন কাজে, সেই মানুষগুলো যাতে কাজের সঙ্গে থাকে, অর্থাৎ যাদের অন্য কোনো কর্মসংস্থান আলাদা কিছু নেই, তো সেই মানুষগুলো যাতে কাজ পান, তো সে বিষয়ে কি আর্টিস্ট ফোরামের কোনো অবদান থাকা উচিত নয়? এটা নিয়ে প্রচুর ফোরামের মেম্বারদের প্রশ্ন, প্রতি বছরই এই প্রশ্নটা উঠে আসে। তো প্রতি বছরই যারা কর্ণধার তারা এই কথাটাই বলেন যে আর্টিস্ট ফোরাম কর্মসংস্থানের জায়গা নয়। আপনার কর্ম করতে গিয়ে কোনো সমস্যা হলো হাউসের সাথে, চ্যানেলের সাথে, যে কোনো সমস্যা হলো, সেই সমস্যাটা আমরা ট্যাকেল করব, কিন্তু কাজ দেওয়ার অধিকার নেই। কারণ মুম্বাইতে কি আছে আমি জানি না, এই ফোরামের, এই আর্টিস্ট ফোরামের কতটা স্ট্রং আমি জানি না, কিন্তু আমার এখানে সেই জায়গাটা তৈরি করতে পারেনি যে আপনি কোনো আর্টিস্ট দরকার হলে আপনি আমার এখানে বলুন, আমরা আপনাকে পাঠাবো, যে এক একটা ক্যারেক্টারের জন্য 5 জন হোক 7 জন করে পাঠাবো, আপনি অডিশন নিয়ে তাকে সিলেক্ট করুন। সেই জায়গাটা বোধহয় তৈরি করতে পারেনি, হয়তো চেষ্টা করেছিল, কারণ একটা সময় আমাদের একটা ওয়েব সাইট করেছিল, তাদের প্রত্যেকের 2টো করে ছবি এবং বায়োডাটা সমস্ত কিছু কি করেছি না করেছি তার একটা বায়োডাটা সম্বন্ধে ওখানে জমা নিয়েছিল, অনেকেই দিয়েছে, যদিও আমি দিইনি, দিয়েছিল, যে সেটার মাধ্যমে যে এরকমভাবে সিলেকশনে ওদের মাধ্যমে, তো সেটা বোধহয় ফলপ্রসূ হয়নি। কারণ ওই কারণেই ওরা বারবারই বলছে যে আমরা কর্ম করতে গিয়ে কোনো সমস্যা হলে সেগুলো আমরা মেট আপ করবো। কারণ চেক আটকে গেছে, কারো ওই আটকে গেছে, তারপরে প্রথমে একটা ডায়েরি করেছিল সিগনেচারে ম্যানেজারের সই চাই অমুক, তো সেখানেও প্রথম দিকে একটু সমস্যা হয়েছিল, তারা সই করতে চাইছিল না, সেইগুলো প্রেশার ক্রিয়েট করে সেগুলো করছে। আজকে আমি যদি মনে করি যে আমার এই ডায়েরিটা সই করাবো, তাহলে সেই হাউসে সেই লোকটাকে করতে হবে, নাহলে আমি আর্টিস্ট ফোরামকে বলবো, আর্টিস্ট ফোরাম ব্যবস্থা নেবে। কিন্তু আমাদের অনেক শিল্পী আমাদের রিলেশনটা সেই জায়গায় হয়ে যায় বলে হাউসের সাথে আমরা এতটা করি না, ঠিক আছে, আমরা সে সিগনেচারও করাই না। আমি জানি এই হাউসটা সঠিক, অন্তত পয়সা মারবে না, কিন্তু কিছু কিছু হাউস তো হয়েছে এরকম ঘটনা, প্রচুর মানুষের প্রচুর পয়সা পায়নি তারা, সেই ক্ষেত্রে তাদের যেহেতু সিগনেচারটা করা নেই, তারা আর্টিস্ট ফোরাম কিন্তু তার হয়ে লড়তেও পারবে না, ওই জন্য সিগনেচারটা মাস্ট বলে। এই হচ্ছে এই আর্টিস্ট ফোরামের দুর্বলতা, মানে বা করতে পারেনি, স্ট্রং নয় আর্টিস্ট ফোরাম, স্ট্রং নয়। আর্টিস্ট ফোরামে এখন আমরা বর্তমান মেম্বার হচ্ছে ওই সরকারিভাবে দিনের শেষে যদি কেউ অসুস্থ হয় 2.5 লাখ টাকার একটা ইন্স্যুরেন্স উইদাউট প্রিমিয়াম আমরা পাই ফেসিলিটিস,
সেইটুকু করি। এছাড়া সেইভাবে আর ওই কোনো সমস্যা, চেকের সমস্যা হলে সেই সমস্যাগুলো সমাধান করে। তা নাহলে আজকে আমার যেটা মনে হয়, যেটা আমার খারাপ লাগছে, হয়তো কারু কারু করতে ভালো লাগছে, আজকে আর্টিস্ট ফোরামের মাধ্যমে কোঅর্ডিনেটর ঢুকে যাচ্ছে। তারা বলছে আমরা কাজ দেবো, আপনি এখান থেকে সিলেক্ট করুন। এবং তখন আর্টিস্ট ফোরাম কিন্তু একটা কথাই লিখছে যে আমি যোগাযোগটা দিয়ে দিলাম, কিন্তু এখানে আর্থিকভাবে কোনো রকম হ্যাকেলড হলে বা অন্যরকম কোনো সমস্যায় পড়লে তার দায় কিন্তু আর্টিস্ট ফোরামের নয়। একদম স্ট্রিক্টলি লিখে দিচ্ছে। এরকম একটা মানে ন্যারেটিভ দাঁড়াচ্ছে যে এই যে যারা আপনাদের মতো যারা আর্টিস্ট, পরিচিত আর্টিস্ট, দীর্ঘদিন কাজ করছেন, প্রমাণ করেছেন বা করছেনও, তো সেই ধরনের আর্টিস্টগুলোর কাছে কাজ না থাকার জন্য আর্টিস্ট ফোরামের কিছু আর্টিস্টের দায়িত্ব বর্তায়। তারা যদি পারতেন অনেকটা রিকভারি করতে পারতেন। হয়তো পারতেন কি পারতেন না আমি জানি না, এর তার পেছনে হয়তো অনেক তারা ল দেবে, অনেক কজ দেখাবে, যে কজটা যে আইনি ব্যাপার সংক্রান্ত ব্যাপারগুলো আছে সেগুলো ওনারা বলেন। যদি কেউ ডিটেলস জানতে চান আপনারা আসুন, আমি বলে দেবো যে এই ক্রাইটেরিয়া থেকে। এবং ওনারা একটা কেস করেও ছিল, তাতে সেই কেসটা ওনারা হেরে যান, আর্টিস্ট ফোরাম হেরে যায়। সেই কারণে বলছে সেটা স্ট্রংলি আমরা এগোতে পারিনি। এবং আর্টিস্ট ফোরামে একটা মিটিংয়ে একটা ছেলে অবশ্য বলেছিল যে তাহলে সে আপনাকে ভুলভাল গাইড করেছে, আপনি আমার সাথে কথা বলুন, আমি দেখছি কি করা যায়। ও সেও আইনের কাজ করে। আমি জানি না সেটা কতদূর এগিয়েছে না এসে, আমি জানি না, সঠিক খবর পাইনি, কারণ এগুলো অফিসিয়াল ব্যাপার তো, সবটা সবাইকে ফোরকাস্ট করা যায় না। সেই কারণে সেগুলো হয়েছে কিনা জানি না। যদি হয় তাহলে ফলপ্রসূ তো আমরা মানে ফল তো পাবোই টুডে টুমরো। তো সেই আশায় বসে আছি। এবার কোঅর্ডিনেটরের মাধ্যমে আজকে আমার মতো আর্টিস্ট, আমি সারা জীবন ডিরেক্ট কাজ করে এসেছি। যারা জুনিয়র আর্টিস্ট সাপ্লাই করে তারা এজেন্টের মাধ্যমে যায়, কিন্তু আমরা তো কোনো এজেন্টের মাধ্যমে যাইনি। তা আজকে আমাদের কাজ করতে গেলে এরকম বলে একটা হাউসের প্রোগ্রামার, সে আমাকে কল টাইম দিচ্ছে না, সে আমার সাথে কথা বলছে যে একটা চরিত্রের জন্য তোমাকে লাগবে অমুক তমুক, বলছে তোমাকে অমুক লোক ফোন করবে। তখন দেখা যাচ্ছে সেটা একটা কোঅর্ডিনেটর, কাস্টিং কোম্পানি কোঅর্ডিনেটর। তো কোঅর্ডিনেটরকে দিলে আমি যে টাকাটা রোজগার করি তার 25 to 30, কারো 20, এরকম এই পার্সেন্টেজ তাকে দিতে হবে। তার মানে তুমি প্রোগ্রামার যখন ওকে ওর মাধ্যমে ভিড়িয়ে দিচ্ছে, তার মানে কোথায় প্রোগ্রামারের কোনো স্বার্থ আছে কিনা আমি জানি না, থাকতেও পারে। তো তাহলে আমি কেন করব? আমি আজকে 100 টাকায় কাজ করতাম, আমি কেন আজকে 75 টাকায় কাজ করব? আমি তো সেটাকে 125 টাকা করার চেষ্টা করব। মানুষের উত্তরোত্তর তো বৃদ্ধি পায়। আমি কেন তাহলে 75 টাকায় গিয়ে কাজটা করব? আমি কেন ভায়া কাজ করব? এবং ভায়া কাজ করতে গেলেও আমি দেখেছি যখনই কোঅর্ডিনেটরের মাধ্যমে কোনো আর্টিস্ট কাজ করতে যায় তখন কিন্তু ট্রিটমেন্ট, সেই আর্টিস্টটা সেই ট্রিটমেন্ট পায় না। একটা ডাইরেক্ট আর্টিস্ট যে ট্রিটমেন্ট পায় সে সেটা পায় না। মানে সোকল তখন সিনিয়র জুনিয়র আর্টিস্ট যারা সাপ্লাই করে তার থেকে একটু তার মানটা বৃদ্ধি বেশি, কিন্তু আলটিমেট সে সিনিয়র জুনিয়র। দাদা, অনেক সাধারণ মানুষের ধারণা আছে, মানে এই ধারণাটা আগে হয়তো ছিল না, এখন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। সেটা হচ্ছে যে বর্তমান যে শাসক দল, যদি তাদের সাথে সাথে থাকা যায়, কাছে কাছে থাকা যায়, তাদের সার্ভেইলেন্সে থাকা যায়, তো সেক্ষেত্রে নাকি কাজের পরিমাণ বাড়ে, অনেক সুযোগ সুবিধা হয়। মানে কথাটার কি আদৌ সত্যতা আছে বা আপনি কি মনে করেন? এই কথাগুলো অনলাইনে বলা খুব চাপ, কারণ জীবনের শুধু এই কথাগুলো নয়, জীবনের অনেকগুলো মুহূর্ত থাকে যে কথাগুলো প্রকাশ্যে বলা যায় না, অপ্রকাশিতই ভালো, কিন্তু সেটা হয়তো সবাই ফিল করে, সবাই বোঝে। তো সেইখানে দাঁড়িয়ে আমি বলবো এই সুবিধা তারা পাচ্ছেন কি পাচ্ছেন না, দর্শক হিসাবে তারা যেরকম মতটা ওপেন স্পেসে করতে পারে, একজন ক্যান্ডিডেট, একজন অভিনেতা বা অভিনেত্রী বা সাংস্কৃতিক ফ্রন্টের যে কোনো মানুষ, তার পক্ষে ওপেনলি বলা খুবই চাপের। কারণ এটা হতেও পারে, না হতে পারে। কারণ আমি আমার লজিক থেকে বিচার করব,
এবং যাদের উদ্দেশ্যে আমি এই কথাগুলো বলতে চাই তারা তাদের লজিক দেখাবে। তো আমি এই ব্যাপারে কিন্তু দেখুন, আমার কথা হচ্ছে যে আলটিমেট দিনের শেষে অভিনয় হতে হবে। যদি এরকম কোনো হয়েও থাকে যে এই কোনো রাজনৈতিক দলের প্রভাবিত হয়ে তারা আজকে এইখানে অভিনয় জগতে এসে গেছে, তারা জীবনে কোনোদিন থিয়েটারটাই করেননি, অথচ তারা অভিনয় করতে চান, তাদের শখ মেটাতে চান, সেই কারণেও যদি তাদেরকে নিয়েও থাকে, তাহলে আলটিমেট ওটা স্টেবল হয় না। কারণ দিনের শেষে যেহেতু এটা মাধ্যম অভিনয়, সেখানে অভিনয়টাই করতে হবে, এবং অভিনয় করতে গিয়ে যে শিক্ষার দরকার, তাহলে তারা থিয়েটার কেন করে? আজকে শুধু আমার টলিউড নয়, বলিউডে যে আর্টিস্টগুলো আজকে হাইলাইটেড, যে আর্টিস্টগুলো আজকে সকলের মনের মধ্যে, ইভেন টলিউডে যে আর্টিস্টগুলো মনের মধ্যে গেঁথে আছে সবার, তাদের বেসিক সবার গ্রুপ থিয়েটার। উইদাউট গ্রুপ থিয়েটার স্টেবিলিটি হয় না। তো সেই শিক্ষাটার জন্য যে সময়টা দিয়েছে, আজকে আমি হট করে এসে আমি বললাম যে আমার যেহেতু পাওয়ার আছে, সে রাজনৈতিকভাবেই হোক বা অন্য প্রশাসনিকভাবে হোক বা আদার্স যে কোনোভাবে হোক, ব্যক্তিগতভাবে হোক, পাওয়ার আছে, আমি এখানে ঢুকবো, আমি এখানে কাজ করব, তাতে রেফারেন্সে ভালোবাসায় একটা দুটো কাজ পাওয়া যায়, টিকে থাকা যায় না। টিকে থাকতে গেলে তার বেসিকটা দরকার। আজকে যদি আমাকে বলে যে আমি আগের কোনো রাজনীতিতে এসো, তো আমার কোনো বেসিকই নেই, আমি জানি না, আমি কেন যাব রাজনীতিতে? আমাকে শেখানো বুলি বলতে হবে, আমার নিজস্বতা তো থাকবে না। কিন্তু যারা থিয়েটার করে, তারা যে অভিনয়টা করে, তাদের নিজস্বতা থাকে। একটা স্ক্রিপ্ট পায়, স্ক্রিপ্টের সংলাপ বলাটাই তো শেষ কথা নয়। যেটা আমরা জানি সেটা ওনারা জানেন না, যারা অন্যভাবে আসে। কারণ অ্যাক্টিং এর প্রথম কথা হচ্ছে বিটুইন দ্য লাইন। যে কথাটা স্ক্রিপ্ট রাইটার লিখতে পারেন না, দুটো সংলাপের গ্যাপে যে ফাঁকটা আছে, গ্যাপটা আছে, দ্যাট ইজ অ্যাক্টিং জোন। সেটা করতে হবে। সেটা গ্রুপ থিয়েটারের লোক ছাড়া আদার্স কেউ পারে না, কেউ জানেই না। দ্যাট ইজ অফ দ্য অ্যাক্টিং কাকে বলে জানে, তারা জানে, কিন্তু দাদা স্কুলিং এ তো শেখেনি। মদন মিত্র বা আমাদের বর্তমানে কুণাল ঘোষ, আমি জানি না কোন গ্রুপে থিয়েটার করতেন, ওনারা কিন্তু অভিনয় করছেন এবং ভালো ভালো ডিরেক্টরের ছবিতে ওনারা কাজ করছেন, ওনাদের নিয়ে গল্প হচ্ছে। তো এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? অত শখে এসছেন, হাইলাইট হতে যে আমিও কিছু একটু করি, আমার কিছু একটু পারি, এই শখে হয়তো এসছেন। কিন্তু ওনারা শুধুমাত্র অভিনয়টাকে মাধ্যম করেই আসেননি বা আসতে চাইছেন না। আমরা যেরকম আমাদের বেসিকটাই এইটা অভিনয় করেই রোজগার করে জীবনটা অতিবাহিত করতে চাই। ওনাদের কিন্তু সেটা না, ওনারা জাস্ট শখে এসছে। সে তো শুধু আজকে আপনি যাদের নাম বললেন, কুণাল ঘোষ কি মদন মিত্র বা অন্য কোনো আর্টিস্ট যেরকম বললেন, আবার এরকমও তো হতে পারে, আমি তো উল্টোটাও বলতে পারি, আজকে সায়নী ঘোষ, সে তো একটা ভালো অভিনেত্রী, সে অভিনয়ের ট্র্যাকটা ছেড়ে গিয়ে রাজনীতি করছে, কারণ সেটা মনে করছে তার মধ্যে সেটা কনফিডেন্স আছে। কিন্তু সে তো ভালো অভিনেত্রী, তার জন্য তো ইন্ডাস্ট্রি তাকে হারালো। সে কিন্তু ভালো অভিনেত্রী, কিন্তু আজকে আবার কেউ কেউ আছে শখে। আমার শুধু সাধারণ মানুষও চায় আমাকে। বেলগাঁ স্টেশনে, যখন বেলগাঁ থাকতো, বেলগাঁ স্টেশনে একটা ভদ্রলোক এসে বলছে, দাদা একটু সুযোগ করে দিন না। আমি প্রথমে বললাম যে আমি অভিনেতা, আমি তো সুযোগ করে দিতে পারি না, আমার সেই এখতিয়ার নেই, আমি চেয়ে চিনতে খাই, তা আমি আপনাকে কি করে দেবো? তা বলছে না, একটু শখ, মানে বাড়ির লোককে সবাইকে বলেছে, মানে বাড়ির লোককে দেখাবে, ওনার আমেরিকায় কোনো আত্মীয় থাকলে তাকে দেখাবে, ওই সময়টা দেখো। হয়তো তাকে কোনো কারণে যদি কোনো এরকম সুযোগে কেউ কোনোভাবে কাজ দিয়েও থাকে, হয়তো দেখা গেল চোখের পলকে তার সিন নেই, তখন হয়তো আমেরিকার ভদ্রলোক বলছে যে কিরে, তোকে তো দেখা গেল না, তুমি ওই সময় চোখটা বুঝেছিলে? হ্যাঁ, ওই সময়টাই আমার দেখেছে, তুমি দেখো নি। তো তারা শখে করে। এবং সে বলছে যে আমি বললাম আপনি কি করেন? বলছে আমি ওই রেলে সার্ভিস করি, আমার খুব শখ একটু অভিনয় করা। এক গাল হেসে বলছে। তাই আমি বললাম ঠিক আছে, আমি আপনাকে জান প্রাণ দিয়ে আপনার অভিনয় মানে সুযোগ করে দেবো, বাট ওই রেলে আপনি যে ডিপার্টমেন্টে সামলান, ওই ডিপার্টমেন্টে আমাকে একদিন সামলাতে দিতে হবে, পারবেন? হ্যাঁ, এটা হয় নাকি? আমি বললাম ওটা হয় না, এটা হয়,
ইজি নাকি? খুব খুব ইজি জায়গা। তা বলে আর উনি কথা বলেন। আসলে দাদা এটা কি মনে হয় না, মানে এই যে ধরুন মদন মিত্র বা কুণাল ঘোষ অভিনয় করছেন, বা এই যারা আপনি বলছিলেন যারা সত্যি এখন ট্রেন্ড হয়ে গেছে, যারা ভাইরাল হচ্ছে তাদেরকে দিয়ে অভিনয় করানো হচ্ছে, এটা কি এই সাধারণ মানুষের মধ্যে একটা স্পর্ধা তৈরি করে দেয় না যে ওনারা যদি করতে পারেন, ওনাদেরকে দিয়ে যদি করানো যায় তাহলে ওয়াই নট মি, তাহলে আমিও তো করতে পারি, তাহলে যদি আমি বলি যে একটা সুযোগ করে দাও, আমি একটা চরিত্র অভিনয় করে দেবো। না না, সেটা হয় কি, এই ধরনের সুযোগগুলো হয় কিছুটা পাওয়ার কাজ করে, যে সে কিছুটা পাওয়ার কাজ করে, কিছুটা রিলেশনে কাজ করে। অনেক আছে, সবাই হয়তো কুণাল ঘোষ, মদন মিত্র বা অন্য কোনো যারা নেতা নেত্রী আছে তারা নয়, অনেক সাধারণ মানুষও সুযোগ আছে। তো তার সঙ্গে হয়তো যে হাউসটার সিরিয়ালটা চলছে সেই হাউসের মাথাটার সঙ্গে তার হয়তো ব্যক্তিগত খুব ভালো রিলেশন বা রিলেটিভ তাদের, সে তাকে রিকোয়েস্ট করলো আমাকে একটা ছোট্ট চরিত্র দাও, জাস্ট আমি মানে আমার বেশি ডায়লগ না দিলেও হবে, আমাকে একটু রাখো। তো তাকেও তো রাখে না তা তো নয়, এরকম প্রচুর ক্যারেক্টার আছে। বা প্রশাসনিকভাবে এবং হাউসগুলো দেখে আজকে যে আমি ওই নেতাটা বা ওই আমলাটা বা ওই প্রশাসনিক প্রধান কি নামকরা কোনো ডক্টর যাকে দিয়ে আমার ফেসিলিটিস হবে, আমার সুবিধা হবে, তাকে যদি আমি একটা দুটো সিন, চারটে সিন রাখি, অসুবিধা কোথায়? আমি আমার বেনিফিটটা খুঁজে নেব, রাইট, সেই জায়গা থেকে রাখে হয়তো। কিন্তু গল্প তাতে এগোয় না, এই ধরনের আর্টিস্টকে নিয়ে কাজ করতে গিয়ে গল্প এগোয় না। তাই আমি বলছি যে সেগুলো শুধু নেতা মন্ত্রী নয়। আজকে একটা মানুষের কাছে হয়তো অনেক পয়সা আছে, সিরিয়ালের ক্ষেত্রে সে হয়তো সুযোগ পাচ্ছে না, কিন্তু তার অভিনয় করার শখ, তার প্রচুর অর্থ, কোনো ফিল্ম মেকারের কাছে গেল, ভাই আমি টাকা সমস্ত বিয়ার করব, আমি প্রডিউসার, আমি টাকার বিয়ে করব, আমাকে হাইলাইট করে কোনো গল্প লেখো। এইভাবেও তো অনেক আর্টিস্ট কাজ করে, চলে না, সেই ছবি চলে না, কারণ তার অভিনয়টা নেই, তার পয়সার জন্য সে কাজ পেয়েছে। কেউ পাওয়ারের জন্য কাজ পায়, কেউ পয়সার জন্য কাজ পায়, কেউ ব্যক্তিগত রিলেশন ইনফ্লুয়েন্সের জন্য কাজ পায়, কিন্তু সবটার জন্য শিক্ষার প্রয়োজন। অনেক যারা পলিটিক্স করে তারা কি কেউ অভিনেতা নন? তাদের মধ্যে অনেক অভিনেতা অভিনেত্রী আছে, প্রচুর ভালো ভালো অভিনেতা অভিনেত্রী আছে, তো তারা করছে, সেইভাবেই চলছে। দাদা আমার একটা প্রশ্ন আপনার কাছে, মানে আপনি একজন অভিনেতাকে, মানে আপনার কি মনে হয়, মানে একজন অভিনেতার অন্য একটা পেশা থাকা উচিত? সেটা হতে পারে রাজনীতি, হতে পারে কোনো সরকারি চাকরি, হতে পারে কোনো ব্যবসা, নাকি হোল টাইমার, মানে সর্বক্ষণের অভিনেতা হওয়া উচিত? একজন প্রফেশনাল অভিনেতার কথা বলছি আর কি। আমার মনে হয় একজন প্রকৃত অভিনেতার শুধু অভিনয়টাই থাকা উচিত, কিন্তু বর্তমান পেরিফেরিতে বা আমাদের মতো স্টেটে যে টাকার অঙ্কে একটা আর্টিস্টকে মূল্যায়ন করা উচিত সেটা যেহেতু হয় না, সেহেতু সে সাবস্টিটিউট কিছু একটা ভাবতে তাকে হবেই। কারণ যেহেতু এটা দীর্ঘমেয়াদী নয়, উত্থান পতন আছেই কাজের মধ্যে, সেই কারণেই কিন্তু তাকে তার পাশে একটা কিছু করার থাকা উচিত। তাহলে অন্তত আর্থিকভাবে তাকে যে সময়টা গ্যাপ থাকবে সেই সময়টা তাকে আর্থিকভাবে সাপোর্টটা করবে। কিন্তু সেটা করতে গিয়েও দেখা যাবে, ধরুন আজকে আমি আমাকে দিয়ে বলছি, আমার পাশে একটা কিছু থাকলে আজকে হয়তো বলতে হতো না। বা যারা আজকে অনেক শিল্পী বলছে না ক্রাইসিস আছে, কিন্তু তারা বলছে না, তাদের হয়তো অন্যান্য সাপোর্ট আছে, আর্থিক সাপোর্ট আছে, কিন্তু আজকে আমার নেই। কিন্তু আমার নেই হচ্ছে আমি তো সারা জীবন এইটাকেই কেন্দ্র করে এসেছি। আমি কোনো সোনার চামচ নিয়ে জন্মাইনি। আমার দাদা, কাকা, মামা, দাদু, জেঠু, বাবা, মা যা কিছু বলুন, তাদের সোর্স ধরে এখানে আসেনি। আমি যেটুকু করি আমার নিজের স্ট্রাগল করে, অভিনয়কে একটু একটু করে শিখে, আজকে যত, আমি পুরোটা শিখিনি, শেখার তো শেষ নেই, তবু শিখছি, তবু আজকে স্ট্রাগল করে আজকে এই জায়গাটায় দাঁড়িয়েছি, নিজের পায়ে দাঁড়িয়েছি, কারোর সাপোর্টে নয়, কারোর হেল্পে নয়। কিন্তু অনেকে আছে তাদের বাবা, জ্যাঠা, মামা, আত্মীয় স্বজন তারা অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন, সেই হিসাবে এসে গেছেন, তারা শুরুতেই লাইমলাইটে আছেন,
বা আসছেন, আগামী দিনও আসবেন, কিন্তু আমাদের সেই সুযোগ নেই। আমাদের কিন্তু সারা জীবন স্ট্রাগল করে যেতে হবে। সেইখানে এখানে যে এখন আমার বর্তমানে আমার পক্ষে তো সেই অর্থ নেই যে আমার সেই, যেহেতু আমাদের আর্টিস্টদের কোনো সেভিংস হয় না, মানে আজকে আমি যে টাকাটি রেমুনারেশন পাই, বা আমার চেয়ে বড় যে সিনিয়র আর্টিস্ট যে সেও যে রেমুনারেশন পায়, তাদের কিন্তু কারোর সেভিংস থাকে না। তারা প্রত্যেকেই তার আয় অনুযায়ী তার ব্যয় করে। আজকে আমি জীবনে কোনদিন গাড়ির কিনবো স্বপ্নও দেখিনি, কিন্তু যারা আমার চেয়ে বেশি টাকা রোজগার করেছে, তারা যাতে পার্সোনাল একটা গাড়ি কিনেছে, আজকে তাদের গাড়ি বিক্রি করে দিতে হচ্ছে, তাদের অ্যাসেট বিক্রি করে, দামি দামি অ্যাসেটগুলো যেগুলো রেখেছিল সেগুলো বিক্রি করে দিতে হচ্ছে, কারণ তারা মেনটেন করতে পারছে না। আমার সেই স্বপ্ন নেই, কিন্তু আমাকে তো আমার মতো করে চলতে হবে, প্রত্যেকের মতো চলতে হবে। সেইখানে দাঁড়িয়ে আজকে আমার তো সেই অর্থ নেই, আমার একটা জমানো অর্থ নেই যেটা দিয়ে আমি একটা অন্য কিছু করে আয় করব। আমার তো ক্যাপিটাল লাগবে, সেই ক্যাপিটালটা কোথায়? আমার ক্যাপিটাল হতে পারে আজকে বড় জোর বাড়িতে বউকে বলবো 100 স্পেন ঘুগনি করো, আমি শালপাতা বা থার্মোকলের বাটিটা কিনে নিচ্ছি, একটা টেবিল পেতে রাস্তার ধারে বসবো, আমার ওই ক্যাপিটালটা আছে। কিন্তু সেই ক্যাপিটালে আবার স্ত্রী বলছে, কি বলছো তুমি, তোমাকে 10টা লোক চেনে, কি আছে, মুখে গামছা বেঁধে বেরোবো? বলছে গামছা বেঁধে, সরি ইমোশনাল হয়ে পড়ছে, বলছে গামছা বেঁধে বেরোলো তোমাকে চিনে ফেলবে, তুমি যেখানে যাও। এর চেয়ে বেশি ভাবনা তো আমি ভাবতে পারছি না, আমাকে সম্ভব না, কারণ আমার সেই সেভিংস নেই, আমার সেই ক্যাপিটাল নেই, কি করবো আমি? কিন্তু দাদা এটাও তো ঠিক যে এক সময় আপনি প্রচুর কাজ করেছেন এবং মানুষের ভালোবাসা আপনার সাথে আছে, তো সেই জায়গা থেকে আপনি অভিনয়ের অন্য ফর্ম আপনি যাত্রা করেছেন, তবে সেটা আমি 1 বছর মিডিয়াটা জানতেই গিয়েছিলাম। তো পরবর্তীকালে যাত্রা করার আর কোনো ইচ্ছে বা? দেখুন, আমি বর্তমানে যে পোস্টটা করেছি ফেসবুকে, সেটা নিতান্ত নিরুপায় হয়ে, কারণ আমার আর কিছু নেই, আমার হয়ে বলার কেউ নেই, বা বলেও এগুলো হয় না। সেই কারণেই আমি ওই ফেসবুকে দিয়েছি, একটি কারণে যে আমার পরিচিত অনেকেই আছে, তাদেরকে আমি ইন্ডিভিজুয়ালি তাদের মেসেজ করেছি একটা কাজ দাও। ইভেন মৌনবকেও আমি বলেছি যে সুযোগ থাকলে একটা কাজ দিও, ও দেখেছে। এবার ওর কাছেও যদি সেই মুহূর্তে কোনো কাজ না থাকে, ও তো কার অ্যান্সার দিতে পারবে না। হয়তো ও চেয়েছে যে আননেসেসারি লোকটাকে প্রত্যাশা আমি যোগাবো না, আমার কাছে যদি সত্যি কিছু থাকে তখন আমি দেখবো যে হ্যাঁ দেখছি দাদা, কোনো চরিত্র এলে বলবো, তখন হয়তো বলতো। আজকে ও যে সিরিয়ালটা করতো সেই ভিডিও বৌমা, সেটাও শেষ হয়ে গেছে, তো হয়তো ওর কাছে এই মুহূর্তে কাজ নেই। কারণ শুধুমাত্র যে আর্টিস্ট আজকে অনাস্থায় রয়েছে তা নয়, টেকনিশিয়ানস, ডিরেক্টরস, অল যারা এই ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত, সকলে কিন্তু একটা অনিশ্চয়তায় ভুগছে। আজকে কাজ আছে, কাজটা শেষ হলে কালকে কাজটা পাবো কি পাবো না কোনো গ্যারান্টি নেই। কিন্তু দাদা কাজের পরিসরও তো বেড়েছে, এখন ওটিটি এসছে, এখন এতগুলো চ্যানেল বেড়েছে, প্রত্যেক চ্যানেলে মেগা হচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত। হ্যাঁ, এবার রিপিট নেই, তাহলে এই যে কাজের পরিসরটা বাড়ছে, আর্টিস্ট বাড়ছে, কিন্তু তাহলে কাজের ডিস্ট্রিবিউশনটাতেই সমস্যা। ডিস্ট্রিবিউশন সমস্যা হচ্ছে, একটা হচ্ছে প্রত্যেকটা হাউস তার কিছু পেটেন্ট আর্টিস্টের একটা ব্যাংকিং করে, সে তাদের ঘরে একটা শেষ হোক কি তার ঘরে 3টে কাজ হোক, সে ওই আর্টিস্টগুলোকে রিপিট করে। তাদের সঙ্গে হয়তো সেইভাবেই কন্ট্রাকচুয়াল ব্যাপার হয়েছে যে আমাকে 20 দিন কাজ দিতে হবে। এবার তার হয়তো 3টে সিরিয়ালে ঘুরিয়ে ফিরিয়ে তাকে 20 দিন 22 দিন করিয়ে দেয়, সেই হাউসের মানে চুক্তি অনুযায়ী সেই কাজটা করায়, সেই কারণে সে অন্য আর্টিস্ট নিতে পারছে না। কিন্তু আমার কথা হচ্ছে, তাহলে অন্য আর্টিস্ট যারা এত বিগত আর্টিস্ট বসে আছে, শুধু আমি আর্টিস্ট হিসাবে আর্টিস্টের কথা বললাম, আমি আগেই বললাম যে টোটাল ডিপার্টমেন্ট, টেকনিক্যাল সাইডে ডিরেক্টর, অমুক তমুক হ্যানা তেনা প্রোগ্রামার, যে লেভেলে কাজ করে এই ইন্ডাস্ট্রি, সবাই কিন্তু অনিশ্চয়তা। তো যেহেতু প্রত্যেকটা হাউসে এরকম পেটেন্ট আর্টিস্ট হয়ে যায়, সেইভাবেই তাদেরকেই কাজ দেয়। এবং সবচেয়ে বড় কথা, এখন দেখেছি, এটা জানি না মানে চ্যানেল
ট্র্যাজেডি নাকি, যে ওই স্ট্র্যাটেজি নাকি, যে ওই তোমার গল্প না তারা বেঁধে দেয়। হিরোর বাড়ির 4টে লোক, হিরোইনের বাড়ির 5টা লোক, আর বাকি যে ক্যারেক্টারগুলো ক্যামিও, ডাক্তার, পুলিশ, উকিল, হ্যানা ত্যানা, কি তার একজন কাকা এসেছেন, কি একজন তাদের গুরুকুল একজন এসেছেন, ক্যামিও ক্যারেক্টার। ওই 3 দিন থেকে 7 দিন ঘুরিয়ে ফিরে এই বাড়ির 5টা, এই বাড়ির 4টে, এই ক্যারেক্টারগুলোই হচ্ছে। এই ক্যারেক্টারগুলো প্রথম দিকে যেমন এসেছিল, মানে পুরুষ বাদ, হিরোর বাবা, হিরোইনের বাবা, এছাড়া কোনো পুরুষই নেই। সেখানে মেয়েরাই ভিলেন, পিসি কাকি অমুক তমুক তারাই ভিলেন, ছেলেদের কোনো, পুরুষের কোনো ভূমিকায় নেই। সেটা আস্তে আস্তে তবু আবার রিকভারি করে ভাঙছে। কিন্তু ওই যে ব্যাপারটা হচ্ছে যে ওই স্পেসিফিক করে 2খানা স্পট, 3টে স্পটের গল্প খেলা হচ্ছে, সেখানে অন্য আর্টিস্টের ভূমিকা আসা যাওয়ার, 3 দিন থেকে 7 দিন এই আসা যাওয়ার। এবার আর্টিস্টের সংখ্যা তো ক্রমশ বাড়ছে, এরকম যে গল্পগুলো হচ্ছে আর্টিস্টের সংখ্যা ক্রমশ বাড়ছে, তারপরে আবার তাদের পেটেন্ট আর্টিস্ট, মানে ব্যাংকিং আর্টিস্ট দেওয়া হচ্ছে। তাহলে বাকি আর্টিস্টগুলো কাজ হলে তো সেই আর্টিস্টগুলো কাজ পাবে কোথায়? ওটিটি প্ল্যাটফর্মে যে গল্পগুলো দেখা যাচ্ছে তাতেও দেখা যাবে যে খুব সীমিত আর্টিস্ট, কিন্তু খুব সীমিত, এবং ওরা একটু সিলেক্টিভ, ওরা সেরকমভাবে নিয়ে নেয়। আজকে আমি ওটিটি প্ল্যাটফর্মে একটা কাজ করব, মানে খুব ওই সেই রেপুটেশন, সেই রিলেশন সেই না থাকলে পরবর্তী ওটিটির কাজটা আমি পাবো কোনো গ্যারান্টি নেই। কিছু কিছু আর্টিস্ট আছে তাদের হয়তো ব্যক্তিগত রিলেশনে, চ্যানেলের সাথে হোক বা ডিরেক্টরের সাথে হোক, সেই ডিরেক্টর কাজ করলে তাকে নিয়েই কাজ করবে, বা চ্যানেলের সাথে যদি যোগাযোগ ভালো থাকে, সেই ওদের যাই কাজ হোক, ভাই ওকে একটা ক্যারেক্টার কিন্তু ঢুকিয়ে দিস, যেই ডিরেক্টর হোক, তার চ্যানেল থেকে প্রেশারাইজড করছে, সেই লোকগুলোই পাচ্ছে। আর বাকি সব কিন্তু নতুন ছেলে মেয়ে, যাদের কাজটা দীর্ঘক্ষণের, দীর্ঘ সময়ের, অথচ রেমুনারেশনটা কম। সেখানে আমাকে নিতে গেলে ওই সেই একই বললাম, যে টাকাটা দিতে হবে তার চেয়ে কম টাকা যদি একটা থিয়েটারের ছেলেকে পেয়ে যায়। এবং প্রচুর ওটিটিতে আমি দেখছি প্রচুর নতুন জেনারেশন, এই একটি কারণ, খরচা কামাও। অনেকের এরকম একটা ধারণা আছে যে যারা মেগাতে, ডেলি শোতে যারা অভিনয় করে, তাদেরকে চট করে সিনেমাতে নিতে চান না সেই আর্টিস্ট গুলোকে, বা যারা সিনেমাতে কাজ করেন তাদের যেমন মেগাতে, সেটার একটা লজিক আছে। সেই লজিকটা কিন্তু মানে আমি অন্তত ভাবি যে ঠিকই। মানে আজকে যদি আমাকে একটা ছবিতে, একটা সিরিয়াল দীর্ঘদিন করা, এই 2.5 বছর ধরে আমি জগদ্ধাত্রী করেছি, আজকে যদি আমি একটা সিরিয়াল সিনেমায় করি, তাতে যদি আমি একটা খুব লাইমলাইটের ক্যারেক্টারও করি, ভেরি বিগিনিং কিন্তু সে সিনেমাটা দেখবে, আরে সাধুদা, আমাকে ওই চরিত্রটা ধরেই লাগবে। বাট আমি এই মুহূর্তে যে ক্যারেক্টারটা করছি সেটা কিন্তু তার কাছে অবসলিট। দারুণ অভিনয় করছে, আসলে যথাযথ করেছিল, কম্পেয়ারটা করবে সেই সিরিয়ালের সঙ্গে। সেই কারণেই ফিল্মের ডিরেক্টররা সিরিয়ালের রেপুটেড আর্টিস্টকে চট করে নিতে চায় না। এটা আমি মনে করি যে ঠিকই ভাবনা, ওয়েবের ক্ষেত্রেও তাই একই ভাবনা। এবং আর সিরিয়াল করতে গেলে কি, যেহেতু যারা ক্যামিয়া ক্যারেক্টার করে তাদের একটা অসুবিধা হয়ে যায় কি, আমি একটা সিরিয়ালে করছি, সেখানে ক্যামিও, ঠিক সেই সময় আরেকটা প্রোগ্রামার সেও আমাকে একটা কাজ দিতে চাইছে, বা আমার জন্য মনে হচ্ছে এই চরিত্রটা সত্যন্দা ভালো পারবে, কাজ দিতে চাইছে। তখন আমি তাকে বললাম, ভাই আমার কিন্তু ওই কাজটা চলছে, তোমাকে কিন্তু অ্যাডজাস্ট করতে হবে। বলছে ঠিক আছে, আমি অ্যাডজাস্ট করবো, ওই প্রোগ্রামার কি অ্যাডজাস্ট করবে? আমি সেটার দায় কি আমার, আর্টিস্টের? ওই প্রোগ্রামার অ্যাডজাস্ট করবে কি করবে না সে তো আমি বলতে পারবো না। যেহেতু তোমরা সেম ক্যাটাগরিতে বিলং করছো, উনি প্রোগ্রামার, ডেজিগনেশনটা তোমাদের এক, তোমাদেরই কথা বলতে হবে। মানে আর্টিস্টকে সম্পত্তি ভেবে ফেলে যে সিরিয়ালি ঢুকবে, বুঝতে পারছে না যে তোমার ক্যারেক্টার তো 3 দিনের পর লোকটা কি করবে, ওই কাজটা ধরলেও ওখানে কাজটা 7 দিনের ছিল, এটা তারা ফিল করতে পারছে না, ফিল করার জায়গাও নেই, তাদেরও প্রেশার আছে।
ইন্টেনশনালি তারা আমাকে হ্যাকেল করছে তা নয়, তারাও একটা প্রেশার আছে। ওরকম করেছি মানে ভিডিও বোমা করতে আর রাজরাজেশ্বরী রানী ভবানী করতে গিয়ে ওখানে দুটো শট দিয়েছি, আউটডোর শট ছিল, আউটডোর শট দিয়েছি, দুখানা সিন করে এসে এখানে বিকেল অবধি বলছে ডে লাইটে এখানে শুট, এখানে একটা শুট করে আবার এখান থেকে আবার ওখানে গেছি। এইবার আমাকে ইন বিটুইন যাতায়াতে আমাকে উবের করতেই হবে বা র্যাপিডো করতেই হবে। আমার যে বাজেট তাতে ওই 2-3 বার র্যাপিডো করে যাতায়াতেও আমার, ধরো আমার সাপোজ টু বি আমাকে এখান থেকে নারায়ণা যেতে হবে, তাতে আমার হয়তো এখান থেকে অটো করে গেলে, দুটো অটো চেঞ্জ করে গেল আমার 30 টাকার মধ্যে হয়তো হয়ে যাবে। আমাকে র্যাপিডো করতে গেলে ওইটাই কিন্তু 75 টাকা পড়বে। আমার এই যে 2বার যাতায়াতের খরচাটা সেটা কিন্তু আমার থেকেই যাচ্ছে, আমাকে তো কেউ বলো না তো গাড়ি পাঠিয়ে দিচ্ছি নিয়ে আসবো, আমি সেই লেভেলে আর্টিস্ট নই, তাই আমার জন্য সেটা হয় না। তো সেটা করতে গেলে আমার কিন্তু দিনের শেষে খরচা কিন্তু অনেকটা বেড়ে গেল। আমি যখন দুটো কাজ করলাম একদিনে, তেমনি আমার খরচাটাও বাড়লো। তবু এই অ্যাডজাস্টটা করা যায়, কিন্তু অনেক ক্ষেত্রে ওরাও কিছু নিরুপায় হয়ে যায়। অন্য প্রোগ্রাম এই হাউস ওই হাউসের সাথে অ্যাডজাস্ট করে না, ওই হাউসের সঙ্গে অ্যাডজাস্ট করে না। সেই ক্ষেত্রে কি করে, যে যখন তাকে পায়, সেই আর্টিস্টটাকে পায়, সে ছাড়তে চায় না, তুমি আমারটাই করো, তুমি তো জানতে এটা করতে হবে। আর আমি বললাম যে তুমিও তো জানতে যে আমি ওটা তোমার 2 দিন আগে থেকে করছি, ওটা কন্টিনিউটি আছে, ওটাও তো করতে হবে আমাকে, আমি তো সবটা করতে চাই, যদি তোমরা শুধু একটু অ্যাডজাস্ট করো। এবার ওরা একা তো ওদের সিদ্ধান্তে অ্যাডজাস্ট করতে পারে না, ওদেরও তো মাথা আছে, ম্যানেজার আছে, ডিরেক্টর আছে, হাউসের ইপি আছে, হ্যানা তেনা, এরা এইরা আছে, তারা তো ওকে প্রেশার দিচ্ছে। কোথায় ভাই তুমি আর্টিস্টকে নিয়েছো, আর্টিস্ট কোথায়? ওকে তো সেটা মেনটেন করতে হচ্ছে। ব্যাপারটা পুরোটা একটা ঘোটালা, সবাই সবার মাথায় পা দিয়েই চলতে চায়। সেই জায়গায় আর্টিস্ট হিসাবে, টালিগঞ্জের আর্টিস্ট হিসাবে যে আর্টিস্টের সম্মান পাওয়া উচিত, একেবারেই পাওয়া যায় না। টেকেন ফর গ্র্যান্ট হয়ে গেছি আমরা সবাই, আমি বা আমার হাই লেভেলেও তাই একই। দাদা কত বছর অভিনয় হলো, অভিনয় জীবন? 28 বছর, 27-28 বছর তো হয়েই গেছে। আমরা সব তো মানে সমস্যার কথা শুনলাম, অনেক ওঠানামা এগুলো শুনলাম, কিন্তু যদি ভালো লাগার বিষয় বলি, কারণ আপনি চাকরি করেননি, ব্যবসা করেননি, অভিনয় কি পেশা হিসেবে নিয়েছেন, একেবারে সর্বক্ষণের অভিনেতা আর কি, অভিনয় করেই আপনি গ্রাসাচ্ছাদন করেছেন বা করছেন, করবেনও। তো এটা একটা চ্যালেঞ্জ এবং সেটাকে আপনি বাস্তবায়িত করেছেন। হয়তো ওঠানামা তো থাকেই, সেটার মধ্যে দিয়ে সবাইকেই যেতে হয়, কিন্তু আপনি সেটা মেনে নিয়েছেন। এই মেনে নিয়ে কতটা ভালো আছেন সব মিলিয়ে? মেনে নিয়ে ঠিক মানিয়ে নিয়েছি নিজেকে। ওই বললাম না 52 টাকার চালটাকে 37 টাকায় নিয়ে এসেছি। এটাকে মেনে নেওয়া বলে না, এটাকে বলা হয় মানিয়ে নেওয়া। সপ্তাহে হয়তো যদি আমি 3 দিন মাছ খেতাম, সেটা হয়তো আমি একদিন খাই। হয়তো বড় রুই মাছটা কিনতাম, সেটা এখন চুনো মাছে চলে এসেছি। এইভাবে মানিয়ে নিতে হচ্ছে, কিছু করার নেই, বেঁচে তো থাকতে হবে। কারণ আমি বিশ্বাস করি জীবন একটাই। অনেকেই পরজন্মের কথা বলে, আমি পরজন্মে বিশ্বাসী নই। আমি জানি জীবন একটাই, তো যেটুকু সময়ের জন্য এসেছি, কারণ বিখ্যাত মার্নার সাহেব তো বলে গেছেন এই পৃথিবীর রঙ্গমঞ্চ, তো সেখানে আমি অভিনেতা, আমার যতক্ষণ আমি সাহস আছে ততক্ষণ অভিনয় করে যাব। সেই অভিনয় করে যাচ্ছি, সেখানে উত্থান পতন তো থাকবেই, চলে যাচ্ছে। দাদা যারা অভিনয় করতে চাইছেন এবং যারা আপনাকে চেনেন বা সত্যম দা অভিনেতা, হ্যাঁ, আপনার এই ইন্টারভিউ যারা শুনবেন, আপনার কথাগুলো যারা শুনবেন, তো তাদেরকে আশ্বস্ত করার মতো কি বলবেন? মানে সবটাই কি তারা বলবেন যে সত্যম দা এই যে কঠিন বাস্তবগুলো তুলে ধরলেন, মানে এটা তো তারা তো মানে পিছিয়ে যাবে, ভয় পাবে? হ্যাঁ, মানে এই সর্বোপরি কি আশার আলো আছে যেটা আপনি তাদের উদ্দেশ্যে বলবেন এই পেশাতে? যেটা আমি আমার সিনিয়র চন্দন সেনের কাছেও শুনেছি, তার বক্তব্য শুনেছি, যে যদি তোমার লক্ষ্য ঠিক থাকে, দিশা ঠিক থাকে, তাহলে টু ডেট অর টুমরো
তুমি গেইন করবেই। চন্দনদা আমার ভীষণ শ্রদ্ধেয় একজন ব্যক্তি, ওনার এই বক্তব্য আমি শুনেছিলাম, আমি সেটা বিশ্বাস করি। যারা নতুন অভিনয় জীবনে আসতে চাইছেন বা এসেছেন, টিনেজার, তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা, যে আগে ভালো করে শেখো। সাঁতার না শেখে কিন্তু পুকুরে নামা যায় না। তুমি কি নামো? তাহলে এই মিডিয়ায় আসছো কেন? তুমি অভিনয়টা না শিখে। আগে তোমাকে শিখতে হবে, জানতে হবে, সময় দিতে হবে। আজকে গাছ লাগিয়ে কালকে যদি ফল চাও তাহলে পাবে না। এবং তার সাথে সাথে আমাদের টালিগঞ্জ ইন্ডাস্ট্রি, আমি জানি না বলিউডে কি আছে, আমি জানি না, কিন্তু টালিগঞ্জ ইন্ডাস্ট্রি সম্বন্ধে আমি যেটুকু জানি বা যেটা বুঝেছি, যে অভিজ্ঞতা হয়েছে, তাতে শুধুমাত্র এইটাকে বেস করে, অভিনয়কে বেস করে আমরা যেটা করে ভুল করেছি আজকে এসে মনে হচ্ছে, সেটা আগামী দিন তোমরা করো না, তোমাদের প্রজন্ম করুক না করুক, সেটাই আমি চাইবো। পাশাপাশি কিছু একটা ব্যবস্থা করো, ইফ এনি, যার যেরকম সামর্থ্য সেটা দিয়ে একটা রোজগারের জায়গা ফিক্স রাখো। তাহলে তুমি এখানে কাজ পেলে কি পেলে না অসুবিধা নেই, কাজ পেলে ভালো, তোমার মন স্যাটিসফাই হবে। কিন্তু কাজ না পেলেও যাতে তোমার জীবনটা বর্তে যায়, সেই জন্য অর্থের যোগাযোগটা থাকা দরকার। সেই কারণে পাশাপাশি একটা ইফ এনে তোমাদের যার যা সামর্থ্য সেই অনুযায়ী একটা কিছু করো, তাহলে হয়তো সারভাইভ করতে পারবে। আদারওয়াইজ মানে আমাদের যখন বার্ধক্য, আমাদের প্রায় 1/3 চলেই গেছে, আর বাকি 25 হয়তো আছে, সে কষ্টেই যাবে, সব আর্টিস্টেরই কষ্টেই যায়। মানে শ্রদ্ধেয় তুলসী চক্রবর্তী থেকে শুরু করে বহু মহান অভিনেতা অভিনেত্রী, গীতা দে, লাস্ট বাসন্তী দেবী, এই যে এতগুলো আছে, এরকম প্রচুর নাম আছে যারা হয়তো লাইমলাইটে আসেনি। যেরকম ইতিহাসে যে স্বাধীনতা আমরা 47 সালে করেছিলাম, আজকে আমরা কিছু মানুষের মনীষীর নাম জানি, কিন্তু অনেক লোক এই মনীষীদের সাথে ছিল, তারা কোনোদিন লাইমলাইটে আসেনি, কোনোদিন তাদের হয়নি। সেরকম মহাভারতও তাই, মহাভারতে এরকম অনেক চরিত্র আছে যেটা জীবনে, মানে যেটা আমাদের অথেন্টিক একটা মানে গ্রন্থ, সেই গ্রন্থেও আমরা দেখে যাই, যেখান থেকে রাজনীতির শুরুয়াত, সেখানেও আমরা অনেক এরকম ক্যারেক্টার আছে যারা হাইলাইটই হয়নি। তো সেরকম সমস্ত মানব জীবনেও সেটা ঘটনা ঘটে। তো কিছু একটা যদি পাশে না থাকে, তাহলে আমরা যেটা সংসার করতে পেরেছি তোমরা সংসারও করতে পারবে না। সেই জায়গাটা স্টেবল রেখে, অর্থের সংস্থানটা যেন ঠিকঠাক থাকে, স্টেবল রেখে যদি এগো, তাহলে সাকসেস হবে। তাহলে অভিনয় না পেলেও তোমার আফসোস হবে না, যে হতাশায় ভুগবে না, যে হতাশায় আমরা ভুগছি সেই হতাশাটা আসবে না। দাদা, আমরা একেবারে শেষের দিকে, কথা তো বলতে ইচ্ছে করছি, কিন্তু কোথাও তো একটা থামতে হয়। আর এই পডকাস্ট যারা দেখবেন, যারা আমাদের টেলিভিশনই হোক কিংবা সিনেমার হোক, তো আপনি একটু বর্তমানে আপনার ব্যস্ততা কেমন, বা আপনি কতটা ফ্রি আছেন, সেটা যদি আপনি একটু বলে দেন আপনার মুখে। ফ্রির সংখ্যাটা এত বেশি না, সেটা মানে এঙ্গেজমেন্টের সংখ্যাটা এত কম, মানে অপেক্ষা রাখে না। মানে ওই যে অনেক, যদিও বড় আর্টিস্টরা এগুলো করতেন, দেখেছি আমি, আমার কোনোদিন এসব প্রয়োজন পড়েনি। ওই ডেট লিখে রাখা, কবে কোথায় কি কাজ, ওরকম। যদি সেটাও আমি এই মুহূর্তে করতে যাই, তাহলে এদিকে আমার পেনের কালি শেষ হবে না, কারণ পেনটাই তো চালাতে হবে না, পুরোটাই ফাঁকা, ডেটস ফাঁকা, সব দিনই আমি ফ্রি, এরকম একটা অবস্থা এখন দাঁড়িয়ে আছি। তো আমি এঙ্গেজমেন্ট কবে কবে সেটা তো লিখতে গেলে তাহলে জায়গা, মানে পেনে কালির ব্যবহার করতে, সেটা দরকার পড়বে না। আমি তুলনামূলকভাবে, আমি দেখুন, আমি কোনোদিন নিজেকে না হাইলাইট করিনি। মানে কি, ওই আমি প্রচুর আর্টিস্ট দেখেছি, মানে বলতে নেই কারোর কিছু নাম ধরে, যে পুলিশ ফাইল করেও, দুটো পুলিশ ফাইলে একটা লিড রোল করার পরেও তার যে অ্যাটিটিউড, সেই অ্যাটিটিউডটা, মানে গ্রুপ থিয়েটার করেছি বলেই বোধহয় সেটা মেনটেন করতে পারিনি। কিন্তু যেখান থেকে আমি মানে হিন্দি ছবিও করেছি, মানে শ্রদ্ধেয়, মানে আমার স্বপ্নের গুরু অমিতাভ বচ্চন, তার সাথেও আমি অভিনয় করার সুযোগ পেয়েছি।
এবং অডিশন দিয়েই আমি সুযোগ পেয়েছি। তারপর তার পরবর্তীকালে মেরি প্যারি বন্ধু, আয়ুষ্মান খুরানা, পরিণীতি চোপড়ার সাথে করেছি। সেখানে দেখেছি এই দুটো টলিউড আর বলিউডের হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। মানে আমি যখন 3 ছবিতে অডিশন দিয়ে চান্স পেয়েছি, অনেক তাবড় তাবড় অভিনেতা অভিনেত্রী অডিশন দিয়েছে, সেখানে আমি সুযোগ পেয়েছি। আমার সৌভাগ্য এটা, আমি সুযোগ পেয়েছি। তো সুযোগ পেয়ে আমি যখন প্রথম আমি অডিশনটা দিতে গিয়েছিলাম, তখন আমি আকাশ বাংলা এটা তখন ওদের সাহিত্যের উপর হতো, এটা সাহিত্য করছি। আমাকে একজন বললো যে এখানে একটা অডিশন হচ্ছে, যাও হিন্দির। আর হিন্দি তো আমি একটু ভালো কমফোর্টেবল না, বলে যাও না, এখানে বাঙালিদের কলকাতায় যখন অডিশন নিচ্ছে, তার মানে তোমার একদম প্রপার হিন্দি লাগবে না। ঠিক আছে, গিয়েছিলাম। তো অডিশন দিতে গিয়েছিলাম, সেদিন শুটিং ছিল। আমি বলেছিলাম আমার শুটিং, ও যেহেতু সেকেন্ড হাফ কল ছিল, আমি বললাম এখানে তাহলে অডিশনটা দিয়েই যাই। আমাকে টাইম দিয়েছিল, সেই টাইমে গিয়েছিলাম, অডিশনটা দিয়েছি। দেওয়ার পরে বলছে ওখানকার লোকই এসছে, এরকম না। আমি দেখেছি অনেক সময় কলকাতার লোকেরা একটু প্রভাব বিস্তার করে ফেলে, অনেকে, ওরা আসলেও সেটা সুযোগটা পায়নি। কারণ তো যাই হোক, আমি অডিশন দিয়েছি, অডিশনটা 2-3বার আমার নিল। এখন মহিলা এসেছিল, তো বললো যে না, আচ্ছা নেই লাগ রা ভাই, সরি ম্যাডাম স্যার, আচ্ছা নেই লাগ রা। ও ভীষণ রেসপেক্ট করে। আমাকে স্ক্রিপ্টটা আগেই যদিও পাঠিয়ে দিয়েছিল, ওটা আবার আমি বাংলায় ওই হিন্দি ভার্সনটা লিখে নিয়ে করেছিলাম, যাতে আমি স্মুথলি স্পোর্টিংলি বলতে পারি। তো বললো যে মানে আমি যেটা চাইছি সেটা পাচ্ছি না। ঠিক আছে, নাই হতে পারে। আমি তো আশা নিয়েই যাইনি সত্যি যে আমি হবে, আমি জানি আমি তো হিন্দি আসে না, হবে না। আমি বেরিয়ে আসছি, বেরিয়ে আসার পরে ওনারাই বলছে যে স্যার 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 এক মিনিট রুকে, এক दूसरा कर सकते हैं, हम कोशिश कर सकते हैं। তো তখন ওটা ইনস্ট্যান্ট আমাকে স্ক্রিপ্ট দিল, যেটা আমাকে 3 দিন আগে স্ক্রিপ্টটা দিয়ে দিয়েছিল যে এই অডিশনটা আপনার হবে, সেটা তৈরি করে গেছি, হয়নি, ভালো লাগেনি, ওদের ভালো লাগাতে পারিনি। যেটা ইনস্ট্যান্ট দিল সেটা ওয়ান শট বলছে ऐसा ही होना चाहिए। যাক, আচ্ছা ঠিক আছে, নমস্তে। এখন হ্যাঁ আমার একটা শুটিং আছে, ওখানে যেতে হবে। বেরিয়ে গেছি, ওখানে গিয়ে বলো ভাই তুই নাকি এখানে অডিশনে গেছিলে হিন্দি ছবি? আরে গেলাম, জানি না কি হবে। বলছে কিরকম হলো? এখন প্রথমটা তো পুরো ওরা পছন্দ করেনি, সেকেন্ডটা থামস আপটা দেখিয়েছে, আমি জানি না কি হবে। তারপরে বিগত 3 মাস 4 মাস চলে গেছে, কোনো খবর নেই। আমি বললাম ওদের আমার পছন্দ হয়নি, ওখানে নিয়ে গেছে, তখন দেখেছে এটা অতটা চলবে না, তাই অন্য কোনো আর্টিস্টকে নিয়ে নিয়েছে। আমি ওই যে আমাকে খবরটা দিয়েছিল কোঅর্ডিনেটর ওখানকার মুম্বাইয়ের, তার সাথে আমি যোগাযোগ করি, হবে না, কি হবে যোগাযোগ। তো উনি একদিন প্রায় 5 মাস 6 মাস পরে হঠাৎ করে রতনবাবু, আচ্ছা বলে আপনি তো সিলেক্টেড। হ্যাঁ হচ্ছে, ওটা ওটা শুরু হয়নি এখন? না না, ওটা শুরু হয়নি তো, ওটা হবে। আপনি জানেন আপনার এগেনস্টে কে অভিনয় করবে? আমি বললাম না, আমি কি করে জানবো? আপনার এগেনস্টে বিগ বি করবে। আর কি বিগ বি? অমিতাভ বচ্চন। ওই হাঁটুকার আবার শুরু হয়ে গেল। ছোটবেলায় প্রথম অভিনয় জীবনে যখন আসতাম, তখন আমার ঘরের দেয়ালে দুটো বড় বড় পোস্টার পাওয়া যেত, তখন এখন বিক্রি হয় না রাস্তায়, বড় বড় পোস্টার বিক্রি হতো। অমিতাভ বচ্চনের একটা ছবি আমার ছিল, যেটা আমি টাঙিয়ে দিতাম, এবং প্রত্যেকদিন সন্ধ্যাবেলা ধূপ ধুনো দিতাম। সেই মানুষটার সঙ্গে অভিনয় করবো আমি তো মানে কল্পনাতীত। যাই হোক, স্ক্রিপ্টটা ভালো করে বুঝতে পারলাম যে কোনো রকম ভাবে না হয়। প্রায় আমার 2.5 পাতা 3 পাতার একটা স্ক্রিপ্ট ছিল, এবং 1:1 পড়েছি। রোজই একবার করে আওড়াই এবার, মানে তখন আর স্ক্রিপ্ট দেখতে হয় না, পুরো গ্রিপ এসে গেছে। তাও আবার কল টাইম পাই না, কিছুই পাই না। ডিসেম্বরে একদিন বললো 18 তারিখ না কবে একটা এরকম পড়েছিল যে 18 তারিখ আপনার শুটিং ডেট। আমি তাহলে মুম্বাই যাব। বলি না, আপনার জিপি হতে হবে কলকাতায়। ঠিক আছে। তো যেদিন ছিল সেদিন রোববার, তখন মেট্রো চলতো না সকালবেলায়, 10টা 10:30টার আগে মেট্রো চালু হতো না।
আমায় 8টায় কল ছিল। আমি খুব, আর শীতকাল ছিল প্রচণ্ড, সকালে স্নানটাও করিনি, জল দিয়ে মাথাটা আঁচড়ে নিয়ে চলে গেছে গাঁও করে, শিয়ালদা দিয়ে গেছি, শিয়ালদা থেকে হাওড়ার বাস ধরতে হবে, শিয়ালদা থেকে হাওড়ার বাস ধরেছি। এবার জিপিওটা ঠিক কোন জায়গাটায় নামলে জিপিওটা ইজি যাওয়া যায় বুঝতে পারছি না। শিয়ালদা, কলকাতা টু শিয়ালদা যে বাসগুলো, ওটা উঠে নেমে ওই এমজি রোডের ওখানে নেমে এবার কোথাও বলছে ওই জিপিও তো ওই দিকে, ডালহৌসি তো ওই দিকে, ডালহৌসি ওখানে যেতে। এই রে, এবার প্রায় 7:45 বাজে, হাঁটছি, অনম করে হাঁটছি উদ্দেশ্য, মানে হাওয়াতে চুল ফুলাতে উড়ে যাচ্ছে, পুরো পাগলটার মতো লাগছে আমাকে। ওইখানে গিয়ে যখন পৌঁছলাম তখন দেখি আলটিমেট তো সেই টলিউড না, লাইট ঢুকছে। আমি এত তাড়াহুড়া করলাম, সবাই লাইট ঢুকছে তো হতে সময় লাগবে। যাই হোক, যেহেতু ওনার সঙ্গে অভিনয়, আমি আমি আমার টাইমে পৌঁছে যাবো। আর গ্রুপ থিয়েটারের লোক আমরা, আমি কেন, আমার মতো সবাই, তারা সঠিক সময় কল টাইম অনুযায়ী পৌঁছানোর চেষ্টা করে। 2-4 মিনিট এদিক ওদিক হয়ে যায়, 5 মিনিট রাস্তাঘাটে জ্যাম জটের জন্য। দেখ আমি পৌঁছালাম, আমি বললাম যে ভাই এখানে কি 3-এর শুটিংটা হচ্ছে? টেকনিশিয়ানদের চেনা আমার, বলছে হ্যাঁ তুমি এখানে কি করতে এসছো? আর আমি তো একটা অভিনয় করবো, তাই নাকি? এসো ওদিক দিয়ে ঘুরে এসো, ঘুরে এসো। ঘুরে দেখছি তো মেকআপ ভ্যান, তাতে লেখা আছে আমার নামটা। আর বাবা, আমার জন্য নাম দিয়ে আবার মেকআপ ভ্যান। যাই হোক, গেলাম, সঙ্গে সঙ্গে একটা মেয়ে এসে হাজার হলো, আইয়ে স্যার বললো আপনি ইয়ার ঠেড়িয়ে উঠে গেলাম। ওখানে আমার সঙ্গে ফাল্গুনী চ্যাটার্জিও ছিলেন, উনি পরে এসছেন অবশ্য। আরও অরুণদা ছিলেন, মামা খাপার যে কাকা হয়েছিলেন উনি ছিলেন, ওনার সঙ্গে আলাপ হলো। তখন ফাল্গুনী দা আসেনি। বসে আছি, 8টায় কল, 9টা তো বেজেই গেল। কেন বিপি এসছে বলে, আরে উনি হয়তো আলাদা কোনো কারে আছে। আচ্ছা, তা তো স্বাভাবিক, উনি আমাদের সাথে দেবে থরি। তো তারপর টিফিন এলো, টিফিন খেলাম। তোমার লাঞ্চ এলো, লাঞ্চ খেলাম। কি রে, মেকআপও টাচ করে না এখনো, হবে তো। এবার ফাল্গুনী দা সেই মুহূর্তে চলে এলেন। ফাল্গুনী দা বলছে ওনার নাতনির জন্মদিন ছিল বলে আমি বলেছি আমি তাড়াতাড়ি চলে আসবো, আমারটার আগে নিয়ে, আমারটা পরে হয়তো তোমারটা নেবে। হ্যাঁ ঠিক আছে স্যার, আমি চলে এসেছি যখন, আর যখন আমার এগেনস্টে বিগ বির নাম শুনেছি, রাত্রি 11টায় যদি তোলে আমি আছি, আমি কিন্তু থেকেই যাব। তারপর যদি আমাকে এখান থেকে হেঁটে বাড়ি যেতে হবে, হেঁটে বাড়ি যাবো, আমার স্বপ্ন পূরণ আজকে হবে। তো যাই হোক, লাঞ্চের পরেই দেখলাম এসে মেকআপ করলো, মানে জাস্ট ময়শ্চারাইজার, আর কিচ্ছু না। শীতকাল বলে জাস্ট ময়শ্চারাইজার করলো, আর কোনো নো মেকআপ। টোটাল 3 বইয়ের ছবিতে কারোরই মেকআপ হয়নি, পরে জেনেছি এটা। এ বলছে স্যার, ও ইন বিটুইন আমার একবার স্মোক করার ইচ্ছা হচ্ছে, ফাল্গুনী দা আছে বলে গাড়িতে স্মোক করতে পারছি না। তো আমি গাড়ি থেকে নেমে হাঁটা দিয়েছি, আর ওখানে পুরো নো স্মোকিং জোন লেখা আছে জিপিওর ভেতরটা। বলছে যে না 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 না, मुझे मेरा नाम सर कहाँ जा रहा है? अल्लाह स्मोक करने जा रही है। यहाँ कीजिए, नहीं नो स्मोकिंग जोन है, अंदर कीजिए, अंदर बुजुर्ग है इसलिए हम कर नहीं सकते। ओ अच्छा, तो कहाँ जाएंगे? हम स्मोकिंग जोन को बाद बाहर जाएंगे। चल, মনে মনে হচ্ছে তুমি কেন যাবে আমার সাথে? আমি তো মুসু করে চলে আসবো। আমার সাথে সাথে গেল, ওখানে গিয়ে সিগারেট খেলাম একটা, কোনো সময় বিড়ি খাই, বিড়ি খেতাম, হিন্দি ছবি কাজ পেয়েছি, অমিতাভ বচ্চনের সঙ্গে একটা সিগারেট খাই, এই ভরসাতে সিগারেট নিয়ে গেছিলাম, সিগারেট খেলাম, সিগারেটটা এরকম ফেললাম, হো গিয়া স্যার, মানে ফেলতে বাকি, এরকম ফেললাম, হো গিয়া স্যার, আল্লাহ হ্যাঁ চালিয়ে আবার গাড়িতে চলে দরজা বন্ধ করে। এই যে ওর কিন্তু দাঁড়িয়েই থাকে, কিন্তু এক একটা ভ্যানের এক একটা দরজার জন্য এক একটা মানে রেজিগনেশনের সবই ডিরেক্টর, কিন্তু সবার ওয়াকিটকি। আচ্ছা, সবই অ্যাসিস্ট্যান্ট, মানে ওখানে গিয়ে জানলাম যে একটা ফিল্মে ওদের 34 থেকে 35টা ডিরেক্টর থাকে, ডিপার্টমেন্ট ওয়াইজ, সব ওয়াকিটকি। দাঁড়িয়ে আছি, তারপরে ওই লাঞ্চ ফাঞ্চ করার পরে ও বলছে যে স্যার চলিয়ে আয়না, ফাল্গুনী দা তোমার ডাকেছে। নেই নেই আপকা আপকা, আবার হাঁটু কাঁপা শুরু, ডায়লগ ফাইলগুলো ঘুরে যাচ্ছি, আনাতে পারছি না, কিছু করতে না। লাস্টে দূর শালা
বাথরুমে ঢুকে একটা বিড়ি টেনেছি জোরসে, এবার আয়না দিয়ে তাকিয়েছি। আয়না দিয়ে তাকিয়ে একটা জিনিসটা আমি ইয়ে করেছি যে তুমি বিগ বি, তুমি বচ্চন, তুমি আমার শ্রদ্ধেয়, বাট তুমি তোমার জায়গায়, আমি আমার জায়গায়, চলো ময়দানে। এই বুস্টারটা নিজেকে করে হাঁটছি সিঁড়িটা, মানে একটা দোতলার ইয়েটা ছিল, ফ্লোরটা মানে সিকোয়েন্সটা ছিল, ওখানে উঠছি তো দেখি যে লাইন দিয়ে সব বুকে নিয়ে দাঁড়িয়ে আছে হাজার হাজার মানুষ, স্যারকে দেবেন। আমি কাঠের সিঁড়ি সব টাক 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 করে উঠলাম, উঠে আমি খুঁজছি কোথায় বিগবি, কোথায় বিগবি। হঠাৎ দেখি দূরে একদম শ্যারি একটা, ও কস্টিউমই ওটা ছিল, একটা হাফ শার্ট, ঢোলা ডালা, একটা ঢোলা প্যান্ট, দাঁড়িয়ে আছে করে তাকিয়ে আছে। মানে বাঘ, ময়ূরের বাঘ দেখা, ময়ূর না হিপনোটাইজ হয়ে যায়, বাঘ ক্রমশ আসে ওকেই খেতে আসছে, কিন্তু ময়ূর নড়তে পারে না, এটা মিথ। সেরকম আমার হয়েছে, ওনাকে দেখে করে তাকিয়ে আছে। উনি এই দিক ওদিক ঘুরছে ফুরছে, একবার দেখে নিয়েছে কয়েকটাকে, কয়েকটা কে দেখে নিয়েছে। এইবার আমার তো প্যালপিটেশন, আমি করে তাকিয়ে আছি। এবার বললো এক রিহার্সাল হয়ে যায়। আরে সব মেঘ না চাইতে জল, তো এটাই চেয়েছিলাম, আমি তো ডায়লগ হলে ভুলে যাচ্ছিলাম। এবার যেখানে সেট করেছিল টেবিলে, এপাশে উনি, এপাশে আমি বসেছিলাম। এবার আমি আধা বাংলা আধা হিন্দিতে বলছি, স্যার আপনি তো আমার স্বপ্নের সওদাগর, আপনাকে রোজ পুজো করতাম, তো করে করে হাসছে, বলছে স্যার আমি এখনো আপনার সঙ্গে বসেছি, আমি মনে হচ্ছে কি मैं सपन देख रहा हूं। कट कर चिट्ठी काट लो, लग रहा है ना हकीकत है, कोई सबर बबर नहीं। মানে জল করে দিল আমাকে পরিবেশটা। 3 বার রিহার্সাল করলেন উনি, বললে একবার একটা রিহার্সাল হয়ে যায়, 3 বার রিহার্সাল করলেন। তখন রিভুকে বললো, রিভু কারে টেক যায়? হ্যাঁ স্যার। মাস্টার শট পেটেছে, এখানে বসে আছি, এগুলো লম্বা একটা করিডোর, ওইখানে ট্রলি পেতে ক্যামেরা বসিয়েছে। মানে আমরা এরকম এই টেবিলে এই পাশে বসেছি, ওইখানে এরকম লম্বা, দুজনকেই যাতে দেখা যায়, মাস্টার শট হচ্ছে। এবার মনিটর হলো, একটা মনিটর হলো, মনিটর করার পর রিভু এসে বললো, সত্যুন্দা এই লোকটা আম লোক, সাধারণ একটা পুরনো কেস আবার রিভিল করতে আসছে, আর তুমি হচ্ছে সরকারি মাল, যে লোকটার পায়ের ঘাম মাথায় আসে, মানে পা তুলে টেবিলের উপর পা তুলে থাকে, তুমি হচ্ছে সেই হারামি মাল, ফাইলের পর পায়ে জমে থাকে, ধরো না, সেই ধরনের সরকারি হারামি লোক তুমি। ঠিক আছে, আর তুমি করে তাকিয়ে থাকো না, পাত্তা দিও না, দাঁড়াও তোমাকে কয়েকটা বিজনেস দিই, তুমি এগুলো করতে করতে মাঝে মাঝে লুকটা দিয়ে ডাইরেক্টর বলবে। ঠিক আছে। এবার যখন টেকে যাবে, ঠিক টেকে যাওয়ার শুনিয়ে, हाँ सर बोलिए, हाथটা আমার সরিয়ে দিল, এই ऐसा क्यों, आप भी एक्टर है, हम आपका को एक्टर है, आप हमका को एक्टर है, ऐसा वैसा नहीं। এতটা সম্মান দিয়েছে না, ভাবতে পারবো না। তা বলছে आप जैसा कीजिए, जैसा कर रही है ऐसा ही कीजिए। मैं थोड़ा आहिस्ते बोलूंगा, पूछिए क्यों? क्यों सर? এর আগে রিহার্সাল গুলো নর্মাল করেছেন, বলছে টেকটার সময় আমি आहिस्ते बोलबो। আমি বললাম क्यों सर? क्योंकि हम हर जगह हैरेस्ट होके आपके पास आए, और अब भी मुझे हैरेस्ट कर रहा है, तो हम थोड़ा मरूस है, इसलिए मैं थोड़ा आहिस्ते बोलूंगा, लेकिन आप जैसा कर रहे हैं पक्का कर रहे हैं। বুস্টাপ করছে কি বলে ভাবতে পারবে না তুমি। আর ঠিক আছে স্যার করলাম, 1 শট ওকে। সরি স্যার, আমাকে বলছে বিগ বি, ভাবো আমাকে বলছে সরি স্যার, এক সেকেন্ড अंदर में मत आओ, चलो यहाँ से, চলে গেল। আবার হচ্ছে সরি, আপ্লুত কান্না, জল বেরিয়ে আসছে আমার। হয়ে গেল, সেট আপ হয়ে গেল, ইন বিটুইন বলছে, হঠাৎ করে দেখলাম খুব রিয়াক্ট করলো, इधर आओ, ये पतलून है, गिर जाए, बूढ़ी प्रोडक्शन है, ये कम नहीं करेंगे हम,
আর এই রে, এবার তো আমার শটটা, আপনি এই সময়টা রাখলেন, আমার তো যাবে এবার। তারপর দেখি মেয়েটা প্যান্ট পাকার কে রাখো, মেয়েটা সে প্যান্টটা ধরতে গেছে, মজাক কর রা হ্যায়, পুরো ফ্লোর জমিয়ে রাখে। তারপর ওখান থেকে শট নিতে গেল ওনার শোল্ডার থেকে। ওনার যে একটা জিনিস দেখলাম, ওটা শেখার, ওনার যে পার্সোনাল আছে, সাপোজ টু বি রবি নাম, আমি নামটা ভুলে গেছি, ওকে শুধু রবি বলেই ডাকে, বাকিটা সব বোঝে, টোনে বোঝে। রবি, হ্যাঁ স্যার, জল দিয়ে দিল, খেলো। রবি, টোনটা চেঞ্জ করলো, হ্যাঁ স্যার, চিরুনি দিচ্ছে, আর কিচ্ছু বলে না, টোনে বুঝে যায় কি চাইছে স্যার। দীর্ঘদিন ওর সাথে কাজ করে হয়তো, তো যখন ওখান পিছন থেকে ক্যামেরাটা বসেছে, উনি ওনার শোল্ডার থেকে আমাকে ফেসটা ধরছে, মনে হচ্ছে ওই রবি, রবি ইয়েটা চিরুনিটা দেয়, এরম আঁচড়ে নিচ্ছে পিছনটা, এরম আঁচড়ে নিচ্ছে, আবার দিয়ে দিল। ক্যামেরাম্যান বলছে, ওটি ডিওপি বলছে যে স্যার আপনার सर नहीं आएगा, कंघी का कोई जरूरत नहीं आएगा। हम बात करने के बाद समय एक लिंक फॉरवर्ड किया था, आ रहा है, हाँ सर, चलो कंघी दो, लो, এই হচ্ছে আর্টিস্ট। এতটা টেকনিক্যাল, মানে ওইখানে যদি ওর এইটুকু জায়গা আসবে, শুধু ওইটুকু জায়গায় নাচড়ালো, পুরো মাথাকে নাচড়ায়নি। আমাদের এখানে আমি দেখেছি 10 বার পাফ, 10 বার হেয়ার, ডায়লগটা বলতে পারে না, এনজি কাট, আবার যাবে শট, আমি দেখেছি। ওখানে এটা হয় না, অনেক শেখার আছে, অনেক শেখার আছে। যাই হোক, শটটা হয়ে গেল। তারপরে আমি বললাম স্যার আপনার সাথে একটা সেলফি যদি আমার সুযোগ দেয়, হ্যাঁ কেউ নেই, ওয়াই নট। তা আমি তুমি হাত কাঁপছে আমার, পুরো হেজি ছবি এসছে। তারপর একটা ছেলে বললো দাঁড়া আমি তুলেছি, দুখানা ছবি তুলে দিয়েছে। আমি পোস্ট করার সময় হেজি ছবিটাও পোস্ট করেছিলাম, কারণ আমার কালেকশনে 3টে ছবি ছিল, আমি 3টে ছবি পোস্ট করেছি। আমাকে দেবোত্তম বলছিল, বলছে সত্যেন্দা তুমি এমন একটা পার্সোনালিটির সঙ্গে কাজ করেছো যে হেজি ছবিটাও তুমি অ্যাভয়েড করতে পারলে না। বিশ্বাস করো তাই পারিনি আমি। ওই ছবিটা তো অনেকেই বলবে কি ছবি তুলেছে, কিন্তু আমার তো হাত কাঁপছিল তখন। যাই হোক, তোলার পরে ওনাকে আর দেখলাম না, স্যার কোথায় চলে গেলেন, মানে পরের সিনের জন্য তৈরি, আমার হয়ে গেছে। আমি এলাম, তখন ফাল্গুনিদা বললেন ছবি তুলেছো, আর হ্যাঁ, আমি এলাম, এই যে ছবিগুলো, বাহ দারুণ ছবি তুলেছো, আমাকেও তুলতে হবে। ওনার সিনটা পরে হলো। যাই হোক, তারপরে আমি চলে এলাম। এই হচ্ছে ওনার সাথে আমার অভিজ্ঞতা, মানে ওনার কো অ্যাক্টরকে কত ইজি করা যায়, যেখানে আমার এখানে টলিউডে আমি পাই না, খুব রেয়ার, পাই না বলে নয়, পাই। আমি খরাজদাকে পেয়েছি যে তৈরি করে নেয় আর্টিস্টকে, এবং 2-4 জন কিছু মানুষ পেয়েছি, আমি সবার নাম এখানে বলতে চাই না, বা কারোর অনেকের থেকে খুব বাজে রিপারকেশন আমি পেয়েছি। সেটা একটা জেলারের কাজ করতে গেছিলাম, একটা সিনিয়র আর্টিস্ট, আমি নাম বলছি না, আমার পুরো সিনটা আমার পুরো টর্চারের সিন ছিল। এবার সেই সিনটাতে আমাদের ওই যে মুম্বাইয়ের ভিলেনটা এখানে করতেন, কোকড়াচুল কি নামটা, উনিও ছিলেন, মারা গেছেন। আচ্ছা, প্রচুর হিন্দি ছবি করেছেন। মনিকা বলছে বলে আপ कैसा सीन किया, इतना पीट रहा है हमको, एक भी हमको नहीं लगा। सर हम तो ग्रुप थिएटर के एक्टर है, तो हमको सब सीखना पड़ा, माइम भी हमको सीखना पड़ा, इसलिए हमको लगेगा नहीं, लेकिन कैमरा में लगेगा कि हम बहुत पिटाए रहे आपको। बोले हाँ वो तो सही है, কিন্তু ওই আর্টিস্টের সঙ্গে বসে লাঠি নিয়ে এখন ছিল যে আপনি যদি বাড়াবাড়ি করেন তাহলে এই ট্রিটমেন্টটা আপনার সঙ্গে হবে। ওই মনিটর করার সময় উনি বললেন চালটা তুমি লাগিয়ে দেবে, কি কি করছো কি, আর এখানে
উনি একজন সিনিয়র আর্টিস্ট, বাসের চেয়ে কঞ্চিত দর বেশি, ডিরেক্টরও কিছু হয়তো বলছে না, কিন্তু অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সে এমন চিৎকার করলো, মশাই আপনি কি অভিনয় করতে চলেছে যেখান থেকে সে কিছুই জানে না, কিন্তু উনি যদি চিৎকার করছে তার সাথে সাথে উনি পো ধরলেন, চিৎকার করে এরকম হলো, সিনটাই ঘুরিয়ে দিলেন। তো এমনও হয়েছে। আবার কিছু আর্টিস্টে পেয়েছি মানে ওইভাবে অ্যাক্টিং করিয়েছে। তারপর মেরি পিয়ারি কোনদিন করতে গেছে, আয়ুষ্মান খুরানা বা পরিণীতি চোপড়ার সঙ্গে আমার একটাই সিন ছিল, কিন্তু আয়ুষ্মান খুরানা মানে উনিও আমার শোল্ডারে হাত দিয়েছে, এরকম ছবি উঠছে, এত ক্যাজুয়াল ওরা। মানে কলকাতার আর্টিস্টকে ভীষণ শ্রদ্ধা করে, ভীষণ। পরিণীতি চোপড়া বলছে কলকাতা মে মাই ফেভারিট, ও আলাপ করছে একটা ওই লেভেলের নায়িকা হচ্ছে যে কলকাতা সে হ্যাঁ আপ লোক কলকাতা সে, মানে ম্যাক্সিমামই কলকাতা আর্টিস্ট ছিল, রনিদা, অপাদি, খরাজদা, তারপরে জুন মালিয়া, তারপরে কমলিকাদি, সবই কলকাতার বিশ্বজিৎ দা, কলকাতা ওরিয়েন্টেডই গল্প ছিল, কিন্তু উনি নিজে আলাপ করছিলেন আমাদের সাথে। এবং সেইখানেও একটা বৃষ্টির সিন ছিল বলে একবার তো গিয়ে, সেইবার মুম্বাই গেছিলাম, প্রথম প্লেনে চললাম, স্বপ্ন ওখানে একটা সব পূরণ হলো, যাতায়াত সবই প্লেনে। একবার গেলে করলাম, 3 দিন পরে এত বৃষ্টি, চলে এলাম, চলে আসার পরে আবার একবার গেলাম, আবার বৃষ্টির জন্য চলে এলাম, তাও পেমেন্ট কিন্তু করেছে। তারপরে যখন লাস্টে গেলাম, ওরা বলছে এবার বৃষ্টির সিনই করবো, সেদিন আর বৃষ্টি হয় না, সেদিন রেন করতে হয়েছে। তো সেরকম একটা সিন করতে গিয়ে প্রত্যেকে 3 সেট করে কস্টিউম দেখি ঝুলছে মেকআপ ভ্যানে, মানে ভিজে যাবে তো, এবার শরীর খারাপ হতে পারে আর্টিস্টের, সেই জন্য 3 সেট করে এখানে করবে, এখানে হিরো হিরোইনের জন্য ভাবতে পারে, বাকি আর্টিস্টের জন্য ভাবে না। 3 সেট করে পোশাক প্রত্যেকের আর্টিস্টের। যাই হোক, ওটা করলাম, কোনো ডিনার ব্রেক নেই, নাইট সিন ছিল, কোনো ডিনার ব্রেক নেই। একটা ভেজ রুটি রোল মানে বাঁধাকপি দিয়ে, আরেকটা চিকেন দিয়ে রুটি, ট্রে নিয়ে আর ওই নিয়ে আর কফি নিয়ে ঘুরছে, যে যতবার খুশি যত খুশি খাও, কোনো ডিনার ব্রেক নেই। একবার বাথরুম করছি, সেখানে একটা মেয়ে চলে গেছে, কাহা যা রা স্যার, আম পিছাব করনে যা রা চলিয়ে, আরে তুই যাবি কি করতে, আমি বাথরুম করবো। গেল, ও দরজা বের দাঁড়িয়ে আছে, বাথরুম করে আমি বেরোলাম, চলিয়ে স্যার, মানে ফ্লোরে নিয়ে আসার দায়িত্ব আনাটা ওর, আমাকে পৌঁছে দিল। তাই এইরকম অভিজ্ঞতা বলছি, এবং প্রত্যেকটা মানুষের যে রেসপেক্ট, শুধু মানে ডিরেক্টরের সঙ্গে বলছে, লাঞ্চ ব্রেক হয়েছে, বলছি যে এখানে তোর গাড়িতে মানে বাড়িতে না দিলে, তাকে সামনে না দিলে খেতে পারে না, মানে সবাই ক্যান্টিনে খায়, এবং বুফে সিস্টেম, সবাই তুলে তুলে খায়, সবাই খাচ্ছে, ডিরেক্টর খাচ্ছে। একটা জায়গায় দাঁড়িয়ে উনি খাচ্ছেন বলে আমি বললাম, স্যার बैठिए, नहीं 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 हम बैठने नहीं आया है, बैठेंगे आप आर्टिस्ट है, हम बैठने नहीं आए हैं, हम खारा होने आया है, चलिए बैठिए आप। এই হচ্ছে লেভেল তাদের। আমার এখানে সেটা সম্ভব, আমার এখানে প্রথম দিকে যখন আমি এসেছি, সেটা হয়তো আজকেও তাদের সঙ্গে হয়, দাদা প্রোডাকশনের ছেলেটাকে তো বললো একটু চা হবে। আমার যেহেতু তকমা যখন নেই, তখন ছিল না, ওখানে চায়ের কন্টেনারটা লাগানো আছে, নিয়ে নিন, নিজে গিয়ে খেয়েছি, মানে ওই জন্য আর্টিস্ট আমাদের ট্রিটমেন্ট পেয়েছি। কিন্তু আজকে সেটা হয় না যদিও, কিন্তু আবার আজকে যারা নতুন তাদের হয়তো এই হয়, কিন্তু সেটা হওয়া উচিত না। আর্টিস্টের লেভেল হতে পারে, কিন্তু সম্মানটা সবারই সমান, এটা হওয়া উচিত। দাদা অনেকটা ভালো লাগলো, এবং ওঠা পড়ার গল্প, নানা রকম ঘাত প্রতিঘাত যেমন আপনি বললেন, তার শেষেও কিন্তু আপনি অমিতাভ বচ্চন স্যার এবং আয়ুষ্মান খুরানা এরকম আর্টিস্টের সঙ্গে অভিনয় করেছেন, এবং সত্যি তো এগুলো স্বপ্ন পূরণের মতোই একজন অভিনেতার কাছে। তো এই আনন্দটা হয়তো অন্য কোনো প্রফেশন বা অন্য কোনো জায়গায় হয়তো পাওয়া যাবে না, মানে এরকম আনন্দ, সেটাও আপনার কাছে আছে সেই আনন্দ। আমি কিন্তু ইন্ডাস্ট্রিতে থাকাকালীন কিন্তু কোনো সময় এগুলোকে হাইলাইট করিনি যে আমি এই করেছি, আমি ওই করেছি, একে তাকে বলে বেড়ানো, এগুলো কখনো করিনি। কারণ এইখানে আমার একটা অহংকার আছে, মানে সেটা অহংকারই বলা যায়। সেটা যেরকম আজকে কাজ করতে গেলে কোনো প্রোগ্রামার যদি আমাকে একটা কাজ দেয়, আমাকে বলে একটা ক্লিপিংস পাঠাও তো তোমার কাজের, আমার এটাতে অমত আছে। আমি সেই দিন যে কাজটা করেছিলাম,
যে আজ সেই ক্লিপিংসটা আমি পাঠাবো, সেটা দিয়ে তুমি বা তোমার চ্যানেল কি বিচার করবে? তুমি আজকে কি আমাকে সেই চরিত্রটাই দিচ্ছ? রাইট। তাহলে তুমি ক্লিপিংসটা দিয়ে কি করবে? আমি ক্যাডা লোকে বিশ্বাসী নই। যেটা আজকে করব সেটা নিয়ে ভাবো, যেটা কাল করেছি বিতে হয়ে দিন, বিতে হয়ে যাক, ওটা নিয়ে ভেবো না। আজকে কি করতে হবে সেটা বলো, Right. তার জন্য আমি তৈরি হব। একদম দাদা, ওই দিয়ে কি হবে? একদম। খুব ভালো থাকবেন দাদা, আর অনেক ভালো ভালো কাজ উপহার দিন আমাদেরকে, আমরা দেখি। হ্যাঁ, সুযোগ পেলে অবশ্যই দেবো। ভালো সময় তো, ভালো সময়ের খুবই আসবে, মানে খুব সামনে, এটা আশা করছি। এবং ওঠানামা যেমন থাকে অভিনেতা, তেমন কিছু আনন্দের, কিছু স্বপ্ন বাস্তবায়নের ঘটনাও ঘটে, সেগুলো আপনার জীবনে ঘটুক। আরো ভালো ভালো কাজ করুন। আর অবশ্যই এস আইডিয়ার পক্ষ থেকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। এবং নিশ্চয়ই কোনো একদিন আবার দেখা হবে। নিশ্চয়ই দেখা এবং হবে। কাজ তো আমরা দেখতেই থাকবো। হ্যাঁ, যদি সুযোগ পাই। নিশ্চয়ই পাবেন দাদা। সুযোগ পেলে নিশ্চয়ই। আমিও চাই আমার আরো আমার মনে হয় আমার আরো অনেক কিছু দেওয়ার আছে ইন্ডাস্ট্রিকে, আমরা সেই কাজ দেখার দিতে অপেক্ষায়। চাই। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ দাদা। তোমরাও আমাকে এখানে ডেকেছো, আমাকে এতটা গুরুত্ব দিয়েছো, তার জন্য আমি প্লিজড। আমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আপনারাও ভালো থাকবেন, যেভাবে আমাকে সাপোর্ট করছেন আমাকে পাশে থাকবেন, এইটুকু আশা ভরসা নিয়ে আজকের এই অমূল্য বক্তব্যটা শেষ করছি। হ্যাঁ, এটা ওনার হয়ে আমি বলে দিলাম। একদম। ভালো থাকবেন দাদা।